স্বাগতম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা। আজ আমরা অনুশীলনী 11-র 9 নং অঙ্কটি সমাধান করব। এখানে বলা হয়েছে ক নম্বরে, এখন প্রথমে আগে দেখি 25 জন শিক্ষার্থীর বার্ষিক পরীক্ষায় প্রাপ্ত নম্বর নিচে দেওয়া আছে, এগুলো যথাক্রমে দেওয়া আছে। এখন বলতেছে ক নম্বরে প্রাপ্ত নম্বরের সরাসরি গড় নির্ণয় করো। প্রাপ্ত নম্বরের সরাসরি গড় কিভাবে নির্ণয় করা হয় তা দেখব আমরা এখন। প্রথমে প্রদত্ত নম্বরের যোগফল বের করতে হবে। প্রদত্ত নম্বরের যোগফল বের করতে হবে। প্রদত্ত নম্বরের যোগফল বের করার পর তারপরেই আমরা কাজ করতে পারবো। তাহলে এখানে ধারাবাহিকভাবে যা যা আছে সবগুলো যোগ আকারে লিখবো আমরা। প্রথমে দেখুন কিভাবে লিখি। প্রদত্ত নম্বরের যোগফল দিয়ে যা ধারাবাহিকভাবে আছে তাই লিখবো। এখানে আছে 72 85 মানে 72 যোগ 85, যেহেতু যোগ করবো বলছি যোগ করতেছি। তারপরে 78 84, 78 যোগ 84, তারপর যোগ 78 75 যোগ 78 যোগ 75, এভাবে করে সবগুলো যোগ আকারে লিখবো আমরা। ধারাবাহিকভাবে সবগুলো যোগ আকারে লিখে নিলাম। এখন এগুলো যোগফল বের করব। তাহলে যোগ করলে আমাদের বের হয় 1875। এখন আমাদের এখানে দেখতে হবে মোট কয়জন শিক্ষার্থীর আমার করতে বলছে। এখানে মোট কয়জন শিক্ষার্থীর পরীক্ষার প্রাপ্ত নাম্বার দেওয়া হয়েছে 25 জন শিক্ষার্থী। তার মানে আমার মোট শিক্ষার্থী সংখ্যা 25 জন। তাহলে লিখতে পারি মোট শিক্ষার্থী সংখ্যা সমান 25 জন। তাহলে আমরা মোট শিক্ষার্থী সংখ্যা পেয়ে গেলাম 25 জন। এখান থেকে আমরা গড় বের করে নেব। তাহলে গড়কে আমরা এই সূত্র অ্যাপ্লাই করে কাজ করব। প্রাপ্ত নাম্বারের যোগফল ভাগ, এটাকে ভাগ বলতেছি, ভাগ মোট শিক্ষার্থী সংখ্যা। তাহলে প্রাপ্ত আমরা যোগফল নম্বরের যোগফল কত পাইছিলাম 1875, উপরে দেখলেই আমরা বুঝতে পারতেছি। আর মোট শিক্ষার্থী সংখ্যা পেয়েছিলাম 25 জন। তাহলে আমরা এখন ভাগ করতে পারি। ভাগ করলে পাবো কত, গড় পেয়ে গেছিলাম আমরা 75 বা 75। এভাবে করে আমরা খ নাম্বারটা বের করব। এখন দেখা যাক, শ্রেণীব্যাপ্তি 5 নিয়ে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করো এবং সারণী থেকে গড় নির্ণয় করো। তাহলে এখন আমাদের গণসংখ্যা নিবেশন সারণী থেকে গড় নির্ণয় করতে হলে 4টা স্টেপ পার করতে হবে অবশ্যই। সেটা আমরা একটু দেখে নিই। প্রথমে পরিসর করতে হবে, তারপর শ্রেণীব্যাপ্তি। এখানে সিকোয়েন্স ভুল আছে, মানে সিরিয়াল ভুল আছে। প্রথমে পরিসর, তারপর শ্রেণীব্যাপ্তি, তারপর শ্রেণী সংখ্যা, তারপর টেলিচিহ্নের সাহায্যে গণসংখ্যা নির্ণয়। তাহলে ধাপে ধাপে আমরা একটা একটা করে নিই। তাহলে আমরা যদি এখন পরিসর নির্ণয় করতে চাই, পরিসরের সূত্র অনুসারে সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ 1। এটার জন্য সর্বোচ্চ সংখ্যা জানতে হবে, সর্বনিম্ন সংখ্যা জানতে হবে। তাহলে আমরা যদি এখানে সর্বোচ্চ সংখ্যা দেখি, এখানে পাবো 88 সর্বোচ্চ সংখ্যা, এবং সর্বনিম্ন সংখ্যা পাবো 63। মানে সবচেয়ে বড় সংখ্যা হলো 88 এবং সবচেয়ে ছোট সংখ্যা হলো 63। তাহলে করা যাক। তাহলে আমরা পাইলাম প্রদত্ত নম্বরের মধ্যে সর্বোচ্চ সংখ্যা পাইলাম 88 এবং সর্বনিম্ন সংখ্যা পেলাম 63। এখন গড় পরিসর বের করতে হবে। তাহলে এখানের মধ্যে আমরা পরিসর সমান জানলাম সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ 1। আমরা জানি এই সূত্রটা। এখন এই সূত্রটা অবশ্যই মুখস্থ রাখতে হবে পরিসরের যদি বের করতে হয়। তাহলে সর্বোচ্চ সংখ্যা কত আপনার উপরে যদি দেখতে পান, তাহলে দেখবেন 88 এবং 63 হলো সর্বনিম্ন সংখ্যা। বিয়োগ দিয়ে সর্বনিম্ন সংখ্যা 63 বসিয়ে দিলাম, ব্র্যাকেট করলাম, যোগ 1 আছে বসাই দিলাম। যদি আমরা বিয়োগ করি এখানে পাবো 25, এটা থেকে এটা বিয়োগ করলে যোগ 1 আছে বসাই, তাহলে পাচ্ছি আমরা 26। পরিসর পেয়ে গেলাম 26 বা 26। পরিসর জানার পরে আমাদের জানতে হবে শ্রেণীব্যাপ্তি। তাহলে শ্রেণীব্যাপ্তি এখানে দিয়ে দিয়েছে, শ্রেণীব্যাপ্তি 5 নিয়ে। তাহলে আমাদের শ্রেণীব্যাপ্তি যেহেতু দ্বিতীয় স্টেপ শেষ, তৃতীয় স্টেপ হলো শ্রেণী সংখ্যা। তাহলে আমাদের শ্রেণী সংখ্যা যদি নির্ণয় করতে হয় শ্রেণীব্যাপ্তি জানতে হবে। পরিসর দিয়ে শ্রেণীব্যাপ্তিকে ভাগ করলে আমরা শ্রেণী সংখ্যা পেয়ে যাব। তাহলে আমরা পাচ্ছি শ্রেণীব্যাপ্তি 5 নিয়ে শ্রেণী সংখ্যা হবে পরিসর ভাগ শ্রেণীব্যাপ্তি। তাহলে আমরা পরিসর পেয়েছিলাম 26, তাকে ভাগ করব শ্রেণীব্যাপ্তি 5 দিয়ে, এখানে লেখা আছে 5। যদি আমরা ভাগ করি তাহলে পাবো 5.2। এখন আমরা এই 5.2 দিয়ে কি বোঝানো হচ্ছে, মানে কয়টা আমরা ঘর রাখবো, এই ঘর কয়টা হবে শ্রেণী সংখ্যার, সেটা আমার জানাটা খুবই ইম্পর্ট্যান্ট। তা আমি তো দশমিক সংখ্যায় আমরা কোনো ঘর রাখতে পারবো না, হয় 5টা রাখতে পারবো, নয় 6টা, নয় 3টা, নয় 2টা। কিন্তু দশমিক আকারে কোনো কি বলে যেন ঘর রাখতে পারবো আমরা? দশমিক আকারে তো ঘর আঁকা সম্ভব না। তাহলে 1টা 2টা 3টা এইভাবে করে আঁকা সম্ভব। তাহলে আমরা কয়টা আঁকবো সেটা জানতে হলে প্রথমে যেটা থাকবে দশমিকের আগে যে সংখ্যাটা থাকবে তার সাথে 1 যোগ করে বসাইতে হবে। তাহলে 5 থেকে 1 বেশি হলে কত হয়? 6। তার মানে আমরা 6টা ঘর আঁকবো। তাহলে লাগাতার আমরা 6টা ঘর এঁকে নিলাম। দেখুন 1 2 3 4 5 6। তার মধ্যে এখানে 5টা ঘর থাকতে হবে। একটা হলো শ্রেণীব্যাপ্তির, একটা শ্রেণী মধ্যমান যেটা xi দিয়ে ঘোষণা করলাম, মানে প্রকাশ করলাম, আর একটা টেলিচিহ্ন, একটা গণসংখ্যা, গণসংখ্যাকে fi দিয়ে করলাম। লাস্ট
এবং সর্বশেষ কলামে আমরা বসাবো এফআই এক্সআই, মানে এফআই এর সাথে এক্সআই গুণ করে। এফআই মানে হলো গণসংখ্যা, এক্সআই মানে শ্রেণী মধ্যমান। এই দুইটা জিনিস যা পাবো দুইটা গুণ করে করে পাশের সারিতে বসাই দিব, কলামে বসাই দিব। আশা করি ক্লিয়ার। এখন আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, উপরে দেখেছিলাম আমরা শ্রেণীব্যাপ্তি 5 নিয়ে, কত নিয়ে আমরা প্রশ্নেই দেখছিলাম শ্রেণীব্যাপ্তি কত নিয়ে, 5 নিয়ে। এখন আমাদের দেখতে হবে সর্বনিম্ন নাম্বার কত। তো এখান থেকে আমরা প্রথমে পেয়েছিলাম সর্বনিম্ন নাম্বার হলো 63, সেখান থেকে আমরা সর্বোচ্চ সংখ্যা পর্যন্ত 88 পর্যন্ত যাওয়ার চেষ্টা করব 5 ব্যবধান নিয়ে নিয়ে। তাহলে 63 থেকে যদি শুরু করি আমরা 63, 64, 65, 66, 67, মোট হয় আমাদের 5টা, 63, 64, 65, 66, 67, তার মানে আমার 5টা হলো। তাহলে 5 ব্যবধান করে করে এভাবে করে আমরা এগিয়ে যাব। তাহলে 68 থেকে হিসাব করুন, 68 থেকে 69, 70, 71, 72, 72 পর্যন্ত হলে আপনাদের 5 ব্যবধান হয়ে যাবে। ঠিক তেমনই 73 থেকে 77, তারপর 78 থেকে আপনি নেবেন 82, 83 থেকে নেবেন 87, তাও 5টা হয়ে গেল। এবং সর্বশেষ 88 থেকে আপনি নেবেন কত, 92 পর্যন্ত। আশা করি এতটুকু আপনাদের ক্লিয়ার। এর পরবর্তী ধাপটা হবে আপনাদের শ্রেণী মধ্যমান। শ্রেণী মধ্যমান কীভাবে লিখবেন, সর্বনিম্ন নাম্বার 63, এই সারিতে দেখেন, এই সারিতে সর্বনিম্ন নাম্বার 63, সর্বোচ্চ নাম্বার 67, এই দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করেন, মানে 63 যোগ 67 ভাগ 2। ঠিক এভাবে সর্বনিম্ন নাম্বার এবং সর্বোচ্চ নাম্বারটা যোগ করে এবং 2 দিয়ে ভাগ করলাম, তাহলে ভাগ করলে আমরা পাবো 65। এই 65টাই আমরা এখানে মধ্যমান হিসেবে বসাবো, মানে 63 এবং 67-র মাঝখানে কি আছে, 63 এবং 67-র ঠিক মাঝখানে আছে 65। তো সেটা বের করার নিয়মটা দেখাই দিলাম, দুটোটা যোগ করবেন, 2 দিয়ে ভাগ করবেন, তাহলে এখানে আমরা 65 লিখতে পারতেছি। ঠিক একইভাবে এর পরেরগুলো আপনারা বের করবেন। 68 আর 72-এর মাঝখানে থাকবে 70, 73 আর 77-এর মাঝখানে থাকবে 75, এর পরেরটাতে থাকবে 80, 85 এবং এর পরেরটাতে থাকতেছে 90। এখন টেলিচিহ্নের মধ্যে আমরা কি বসাবো সেটাই দেখব। এখন আপনাদের টেলিচিহ্নের মধ্যে কি বসাবেন, এখানে যা যা আছে, যেমন ধরেন 72, 85, আমি দুইটা একটা দিয়ে দেখাই। 72 কোন সারির মধ্যে পড়ছে দেখুন তো, 72 এখানের মধ্যে পড়ছে, 68 থেকে 72-এর মধ্যে পড়ছে, তাহলে একটা টান দিবেন। এরপরে আপনার আসতেছে 85, তারপর আসতেছে 78। তো 85, 78 বলছে যখন আমরা 85-কে খুঁজি, 83 থেকে 87 মানে এখানে 85 আছে, 78 বলছে, এরপর 78 দিব। ঠিক একইভাবে সবগুলো এইভাবে করে যাব আমরা। এখন দেখুন, তারপর আছে আপনার 84, 78, 75, তাহলে আমরা 84, 78, 75 দাগাই নিই। 84 আছে আপনার এখানে, 78 আছে এখানে, আর তারপরে বলছে আপনার 75। তাহলে আমি দেখে দেখে বলতেছি, আপনারা কাজ শুরু করেন। 69 খুঁজবো আমরা, এখানে হলো 69। তারপরে আসতেছে আপনার 67 এখানে দেখাচ্ছি, 88, 80 আসতেছে, তারপর 88 মানে এখানে, 80 মানে আপনার এখানে, যেহেতু 78 থেকে 82 পর্যন্ত আছে তার মানে এখানে 80 আছে। 74, 77, 79, তাহলে 74, 77, 79 হলো আপনার এখানে। তারপরে 69, 74 এখানে, 74 পড়তেছে আপনার এখানে। তারপর আসতেছে 73, 83 দেখুন। এখন যদি আমি 73 এখানে দিতে চাই, 73 যদি আমি এখানে দিতে চাই, এখানে দেখুন এই জায়গার মধ্যে আমার কয় নম্বর হচ্ছে, 5 নাম্বার হবে। তাহলে 5 নাম্বার যদি হয়, আমার এখানে 5 নাম্বার হিসেবে আমি আরেকটা টান দিতে পারবো না। যখনই এই সারির মধ্যে 5 নাম্বার কোনো টেলিচিহ্ন আসবে, তখন ঠিক এভাবে ক্রস আকারে চলে আসবে। আশা করি আপনারা ক্লিয়ার। 4 নাম্বার অলরেডি আসছে, 4 জন আছে, 5 নাম্বার জন আসলে ঠিক এভাবে করে ক্রস আকারে আসবে। তারপর 83 দিতে বলছে যখন, 83 আমরা দিব। ঠিক একইভাবে 65, 75 বলছে, এরপরে 65 এখানে খুঁজে নিলাম, 75 পাচ্ছি আমরা এখানে। তারপর আসতেছে 69, 63, তারপরে 75, 86, 75 এখানে, 86 পাচ্ছি আমরা এখানে। আর আপনারা এরপরে হচ্ছে 66, 71, 66 পাবো আমরা এখানে, 71 পাচ্ছি এখানে। ঠিক দেখুন 71 যেহেতু এখানে 5 নাম্বার মানুষ হিসেবে ঢুকতেছে, 5 নাম্বার সংখ্যা হিসেবে ঢুকতেছে, সেজন্য এটা ক্রস আকারে আসলো। তো এখানে কয়জন, 4 জন। এখানে গণনা করে করে এখানে কয়জন হয়েছে এটা সব এখানে বসানোই হলো আমার কাজ। 4টা, এখানে আছে 5টা, এখানে হলো 5, এখানে 2টা, মোট হলো 7টা, এখানে 4টা, এখানেও 4, এখানে 1। এখানে কি বলছিলাম আপনাদের, গুণ করে করে বসানো। 65-র সাথে 4 গুণ করেন, তাহলে আপনি পাবেন 260। 70-এর সাথে 5 গুণ করেন, তাহলে পাবেন 350। 75-এর সাথে আপনি 7 গুণ করেন, তাহলে আপনি পাচ্ছেন 525।
তারপর আপনার আসতেছে 80-র সাথে 4 গুণ করলে হয় 320। তার মানে এফ আই এক্স আই মানে বুঝতে পারছেন, এগুলো আর এগুলো গুণ, মানে শ্রেণী মধ্যমান আর গণসংখ্যা গুণ। তারপর 85 গুণ 4, তাহলে 85 আর 4 গুণ করলে আপনি পাবেন, তাহলে পাচ্ছেন 340। আর 90 এর সাথে 1 গুণ করলে আপনি 90 পাবেন। এখন এখানে একটা জিনিস দিতে হবে, আপনি এফ আই এক্স আই উপরে ছিল না, এফ আই এক্স আই এরভাবে দিবেন, কিন্তু যেহেতু আপনি এখানে যোগ করবেন, যোগ করে বসাবেন, তাহলে এই জায়গাটায় এই চিহ্নটা দিবেন। এটাকে বলা হয় সামেশন। আশা করি আপনারা ক্লিয়ার, এটাকে বলে সামেশন। এখন যোগ করে আমরা এখানে উত্তরটা বসাবো। তাহলে যোগ করলে আমরা পাচ্ছি 1885। আর এখানের মধ্যে আমরা এন সংখ্যক কত পাচ্ছি, এখানে যদি আমরা সবগুলো যোগ করি তাহলে পাবো আমরা 25। এখন আমরা গড়ের সূত্রটা ইউজ করেই আমরা গড় বের করে ফেলবো। তাহলে গড়ের সূত্রটা হলো সামেশন অফ এফ আই এক্স আই বাই এন। তাহলে এখানে যার যার মানটা বসিয়ে দেন, উত্তরটা বের করেন। এটার মান কত আসছে 1885, তাহলে সেটা বসান। আর আপনি এরপর পাচ্ছেন এন, এন এ পেয়েছিলেন 25, যদি আপনি ভাগ করেন তাহলে পাবেন 75.4। এভাবে করেই আপনার খ নাম্বার শেষ হয়ে গেল। এবার গ নাম্বার দেখা যাক। গ নাম্বারে বলা হয়েছে সরাসরিভাবে প্রাপ্ত গড়ের সাথে ক হতে প্রাপ্ত গড়ের পার্থক্য দেখাও। সরাসরি প্রাপ্ত গড় আমরা ক নাম্বারে পেয়েছিলাম 75, এবং খ নাম্বারে পাইছি যেটা, সেটা হলো 75.4। এখন এই দুইটাকে লিখে বিয়োগ করলেই আমার কাজ হয়ে যাবে। 9 নং গ হতে পেয়ে গেলাম খ হতে প্রাপ্ত গড় হলো 75.4, ক হতে প্রাপ্ত গড় হলো 75, পার্থক্য নির্ণয় করতে বলছে, এদের দুইজন থেকে আমরা বিয়োগ করে দিছি, পাইলাম শেষ পর্যন্ত 0.4। এভাবে করে 9 নম্বর অঙ্ক শেষ হলো। এবার দেখবো আমরা 10 নাম্বার। এখানে বলা হয়েছে নিচে একটি সারণী দেওয়া হলো, এর গড় মান নির্ণয় করো। প্রথমে গড় মান নির্ণয় করতে বলা হয়েছে, তারপর উপাত্তগুলোর আয়তলেখ আঁকো। এখন আমরা যেহেতু গড় নির্ণয় করতে বলা হয়েছে, গড়ের মধ্যে আপনার শ্রেণী ব্যবধানও দেওয়া আছে যেটাকে প্রাপ্ত নাম্বার বলতেছে, এবং গণসংখ্যাও দেওয়া আছে, তাহলে আমাদের শ্রেণী মধ্যমান বের করে গুণ করলেই আমাদের একটা মানে চলে আসতে পারবে। যেমনটা প্রাপ্ত নাম্বার আর গণসংখ্যা দেওয়া ছিল তেমনটাই তুলে নিয়েছি। এই দুইটা পয়েন্ট খালি রাখছি আমরা, এখানে শ্রেণী মধ্যমান লিখবো বা মধ্যবিন্দু লিখবো। শ্রেণী মধ্যমান বা মধ্যবিন্দু আপনি একটা লিখলেই হবে, মধ্যবিন্দু লিখবেন, মধ্যমান। এখানে দেখেন 6 আর 10-এর যোগফল কত 16, 16কে যদি 2 দিয়ে ভাগ করেন আপনি পাবেন 8। ঠিক তেমনই 11 আর 15 যোগ করলে 26, 26কে যদি আপনি 2 দিয়ে ভাগ করেন 13 পাবেন। ঠিক সেভাবে 5 5 করে বাড়ায় যান, 18, আর পাচ্ছেন 23, 28, 33, 38, এরপর পাবেন আপনি 41 আর 45-এর মাঝখানে পাচ্ছেন 43। এটাকে আপনি এক্স আই বলবেন, আর এটাকে আপনি এফ আই বলবেন। তাহলে কি এফ আই এক্স আই নির্ণয় করা খুব সহজ হবে, গুণ করলেই কাজ শেষ হবে। 5 8-এ কত হয়, 5 আর 8 গুণ করলে 40, 13 এবং 17 গুণ করলে কত হয়, 13 আর 21 গুণ করলে 17 গুণ করলে আমরা পাচ্ছি 221। ঠিক একইভাবে এগুলোও গুণ করে বসায় ফেলা যাক। তাহলে গুণ করে করে সবগুলো বের করে ফেলা হলো। এখন আমাদের কাজ হবে এখানে এন দিয়ে, এখানে এন দিয়ে কতগুলো সংখ্যা আছে সেটা বের করা, আর এখানে সামেশন অফ এফ আই এক্স আই দিয়ে এখানে যোগ করা। সবগুলো যোগ করলে কত বের হয় আমরা কেমন ক্যালকুলেটারে দেখব। তাহলে আমরা যোগ করলে পাই এখানে 3380। এবার আমরা এগুলো যোগ করব, দেখা যাক। তাহলে এন সমান পেয়ে গেলাম আমরা 145। এখন আমরা গড়ের সূত্র অ্যাপ্লাই করব শুধু। তাহলে গড়ের সূত্রটা হলো সামেশন অফ এফ আই এক্স আই ভাগ এন। তাহলে এফ আই এক্স আই বেরিয়েছে কত 3380, তো সেটা লিখে দেন 3380 ভাগ এন কত পাইছেন আপনি 145। এটাকে আপনি ভাগ করলে এখন উত্তর বেরোচ্ছে। তাহলে উত্তর বের হয়ে গেল আমাদের 23.31। তাহলে হয়ে গেল, গড় নির্ণয় হয়ে গেল। এবার আমরা আয়তলেখের দিকে যাব। আয়তলেখ করতে হলে আমাদের কিন্তু প্রাপ্ত নম্বরগুলো প্রয়োজন আছে, সঙ্গে আমাদের শ্রেণীর প্রকৃত সীমা প্রয়োজন হবে এবং গণসংখ্যাগুলো প্রয়োজন হবে। তাহলে এই দুইটা প্রয়োজন হচ্ছে, এবং মাঝখানে একটা প্রয়োজন হবে, সেটা হলো শ্রেণীর প্রকৃত সীমা। তাহলে করা যাক। যেমনটা বললাম, প্রাপ্ত নম্বরের সাহায্যে আয়তলেখ অঙ্কনের জন্য একটা আমার সারণী প্রয়োজন। এই সারণীটা আমরা আঁকছি, এখানে প্রাপ্ত নাম্বার থাকবে আর গণসংখ্যা থাকবে, আর মাঝখানে থাকবে শ্রেণীর প্রকৃত সীমা। সেটা কিভাবে করব সেটা দেখি। যেটা সর্বনিম্ন আছে সেটা থেকে 0.5 কম লিখবেন। 6 থেকে 0.5 কম লিখলে আপনার হয় 5.5। আর 5.5 লেখার পর এখানে একটা জিনিস মাথায় রাখবেন, এখানে যেটা সর্বোচ্চ থাকবে তার থেকে 0.5 বেশি লিখবেন। তাই 10.5 লিখবেন 0.5 বেশি হলে। ঠিক একইভাবে 11 থেকে 0.5 কম হইলে 10.5,
আর 15 থেকে যদি 0.5 বেশি হয় তাহলে হয় 15.5। ক্লিয়ার? এভাবে করে সবগুলো 5, এইদিকে 5 কম লিখবেন, 0.5 কম লিখবেন, এদিকে 0.5 বেশি লিখবেন। দেখুন এভাবে করার কারণে আমাদের এটার সাথে এটা মিলে গেছে, এটার সাথে এটা মিলে গেছে, মানে প্রত্যেকটা শেষেরটার সাথে এর পরের প্রথমটা মিলে যাচ্ছে। তাহলে মিলে যাওয়ার কারণে এই দুইটা পয়েন্টের থেকে যে কোনো একটা নিলে আমাদের কাজ সহজে হবে। তাহলে যে কোনো একটা ধারা নিলেই হবে, নিম্নসীমাটা নিলেই আমাদের হচ্ছে। আয়তলেখের মধ্যে আমরা 5.5-এর পর 10.5, 15.5, 20.5 এগুলো নিলেই চলবে, কারণ এই ক্রস সমান হয়ে যাওয়ার কারণে আমরা যে কোনো এক পাশ নিলেই আমাদের হয়ে যাচ্ছে। এখন আমরা আয়তলেখ আঁকার আগে কিছু একটা লেখা লিখে নিতে হবে যে আমরা কিভাবে কি করব গ্রাফের মধ্যে, সেটাই আমরা লিখে নিই। লেখাগুলো আমার লেখা খুবই প্রয়োজন। ছক কাগজের এক অক্ষ বরাবর প্রতি ঘরকে প্রকৃত শ্রেণীসীমার 1 একক এবং অক্ষ বরাবর প্রতি ঘরকে গণসংখ্যার 2 একক ধরে আয়তলেখ আঁকা হলো। মূলবিন্দু থেকে 5.5 পর্যন্ত ভাঙ্গা চিহ্ন দ্বারা ঘরগুলো বিদ্যমান আছে বোঝানো হয়েছে। তাহলে এগুলো আমরা এখন বুঝে শুনে আমরা প্রপার আয়তলেখ আঁকবো। তাহলে চলুন শুরু করা যাক। আচ্ছা, এখানে আরেকটা কথা বলে রাখা ভালো, আমি বলছিলাম বাম পাশেরগুলো লিখবেন, সঙ্গে লাস্টেরটা কিন্তু লিখতে হবে। মানে এক পাশের থেকে সব বাম পাশেরগুলো সবগুলো লিখবেন আর এইটা লিখবেন, আর এইগুলো না লিখলেও চলবে, কারণ এগুলো সবগুলো কি ক্রস মিলে যায়। তাহলে আমরা লাস্টেরটা লিখবো আর বাম সাইডেরগুলো সবগুলো লিখবো। যেমনটা বলছিলাম, এক অক্ষ বরাবর শ্রেণীর প্রকৃত সীমা, দেখেন প্রকৃত শ্রেণী সীমা দিছি এক অক্ষ বরাবর এবং ওয়াই অক্ষ বরাবর আমরা গণসংখ্যা দিয়েছি। দেখুন শ্রেণীর প্রকৃত সীমা লেখার সময় এই বামেরগুলো সবগুলো লিখছি টিকভাবে সিরিয়াল বাই সিরিয়াল, এবং লাস্টে 45.5টা লিখছি। আশা করি দেখতে পেয়েছেন। এবার আমাদের গণসংখ্যাগুলো বসানোর পালা। এখানে যেমনটা বলছে এক অক্ষ বরাবর প্রতি ঘরকে প্রকৃত শ্রেণীসীমার 1 একক ধরবো এবং ওয়াই অক্ষ বরাবর প্রতি ঘরকে গণসংখ্যার 2 একক ধরবো। মানে এক ঘরকে আমরা 2 ধরবো, 5 ঘরকে 10 ধরবো। তাহলে আমার প্রথমটা কি আছে আমরা দেখিনি। প্রথমটা আছে আমরা গণসংখ্যায় 5। তাহলে 5 হলে একটা ঘরকে যদি 2 ধরি তাহলে আড়াই ঘর গেলেই মাত্রই আমি পেয়ে যাব 5। এখন বলবেন 5-এর অর্ধেক তো আড়াই কিভাবে যাব? এখানে তো 10 পর্যন্ত কেন দিছি? দেখেন 5 ঘর গেলে তার মানে 10 ঘর গেলে 20, আপনার 15 ঘর গেলে 30 এবং 20 ঘর গেলে 40, মানে ডবল করে দিছি, কারণ এক ঘরকে আমরা 2 একক ধরছি, 20 ঘর গেছে 20 দুগুণে 40। তাহলে আমার প্রথম গণসংখ্যাটা হলো 5, তার মানে আমার আড়াই ঘর যেতে হবে এই যে এইখানে। তার মানে আমি 2টা ঘর ফুলফিল নিছি, 1 ঘর 2 ঘর ফুল নিছি, আর অন্য আরেকটা ঘরের আমি অর্ধেক নিছি। এরপর দেখেন আপনার আছে 17-এর অর্ধেক কত হয়? 8.5, মানে 8.5 মানে 8টা ঘর যাবেন, 5, 6, 7, 8, 8টা গিয়ে এই 8.5 মানে 8টার অর্ধেক। আশা করি বুঝতে পারতেছেন। এরপর 30 মানে 30-এর অর্ধেক কত? 15, তার মানে আমরা 15, এই যে 30 তো বরাবর আছেই, আমরা আগে থেকে দিয়ে রাখছি, তার মানে আমরা 30 এখানে দিলেই চলবে। এরপর দিচ্ছে 38-এর অর্ধেক করলে আমরা জানি 17 হয়, তাহলে 17 পর্যন্ত যাব, 5, এই যে এতটুকু গেলে আমাদের হয়ে যাবে 38। সরি 38-এর অর্ধেক হলো 19, তাহলে আমরা 19টা এখানে টানবো, কোনো সমস্যা হবে না। পরবর্তী সময় আমরা টানার সময় একটা জিনিস দেখাই দিব। 35-এর অর্ধেক করলে হয় 17.5, 35-এর অর্ধেক করলে হয় 17.5, এই যে 17, এই 17 থেকে অর্ধেক যাব আমরা, 17.5 হয়ে যাবে। এরপর দিছে আপনার 10 মানে আপনি এই যে 10 তো আছেই, এ বরাবর আপনি টান দেন। এটা কত থেকে কত? 10টা কিসের মধ্যে আছে? 30.5। দেখেন 30.5 থেকে 35.5-এ আপনি কি দিছেন? আপনি দিয়ে দিছেন 10। এরপরে দিছে 7-এর অর্ধেক কত আপনি জানেন? 3.5, তাহলে 1, 2, 3, এই 3 গিয়ে অর্ধেক টানেন। তারপরে বলছে 3 মানে কি? আমরা 1.5 ঘর যাব। আমরা কয় ঘর যাব? 1.5 ঘর, কারণ 3-এর অর্ধেক হলো আমরা জানি 1.5, 1.5। এবার কাজ হলো এগুলোকে যোগ করে দেওয়া। এই দেখেন এভাবে যোগ করে দিচ্ছি আমি, একদম নিচের সাথে আমরা তাল মিলিয়ে টেনে দিব যাতে করে মিলে যায়। এগুলো স্কেল দিয়ে মিলানো খুবই ভালো, যাতে করে ভুল না হয়। এটা হালকা মিস্টেক হয়েছে, এটা কিন্তু আপনারা নেবেন না। আশা করি আপনারা ক্লিয়ার এই জায়গাটা থেকে। তাহলে এগুলো আমরা টেনে নিই, তাহলে হয়ে গেল। এবার আমরা একটু ক্রস দিয়ে দিই যাতে বোঝা যায় এটা একটা আয়তলেখ, তাহলে হয়ে গেল। তাহলে এই করে হয়ে গেল। আর একটা কথা আপনাদের বলা হয় না হয়তো বা, এখানে যে বলা হয়েছে যে এই যে এখানে মূলবিন্দু থেকে 5.5 পর্যন্ত ভাঙ্গা চিহ্ন বুঝাইতে, মানে 5.5-এর আগ পর্যন্ত আছে বোঝানোর জন্য আমার ভাঙ্গা চিহ্ন দিছি। দেখেন এই যে মূলবিন্দু থেকে 5.5 পর্যন্ত আমরা ভাঙ্গা চিহ্ন দিয়ে দেখাইছি। আবার এটা নিয়ে কনফিউশন না থাকার জন্য বলে দিলাম। তাহলে এবার
আমরা এবার 11 নম্বর অঙ্কটি দেখব। এখানে বলা হয়েছে নিচের সারণী থেকে গড় নির্ণয় করো। দৈনিক আয় দিয়ে দিয়েছে সবগুলো, আর নিচের সারিতে দিয়ে দিয়েছে গণসংখ্যা। তাহলে দৈনিক আয় এবং গণসংখ্যা দেওয়া আছে, এখান থেকে আমরা গড় নির্ণয় করে নিব। এখানে দেখুন, তাহলে আমরা দৈনিক আয়ের জন্য একটা কলাম বানিয়ে নিলাম, গণসংখ্যার জন্য একটা কলাম বানিয়ে নিলাম। এটা কেন রাখছি? এটা হলো এফআই এক্সআই গুণ করার জন্য। এখন বলবেন এফআই তো গণসংখ্যা আছে, এক্সআই কোনটা? এক্সআই হলো এই দৈনিক আয়টাই আমরা এক্সআই হিসেবে ধরে নেব। ক্লিয়ার? আর আইটাকে আপনি এফআই হিসেবে ধরে নেবেন। তাহলে কি আমরা এফআই এক্সআই নির্ণয় করা খুবই সহজ হয়ে যাবে। তাহলে এফআই এক্সআই এখানেই করব। তাহলে আমাদের এখন গুণ করে বসানোর সময় এফআই এক্সআই মানে হলো গুণ করা এফআই এর সাথে এক্সআই এর গুলো। তাহলে 2210 সাথে 2 গুণ করি, তাহলে পাবো আমরা 4420। তারপরেরটা যদি গুণ করি 2200 6600, তারপর 6300 পাবো আমরা এখানে 6645। তো এটা যদি গুণ করি আমরা পাবো 11100। তারপর এটা গুণ করলে আমরা পাচ্ছি 15575। আর এটা যদি আমরা গুণ করি তাহলে পাচ্ছি 13380। এরপরটা যদি আমি গুণ করি তাহলে পাচ্ছি 11175। তারপর এটা গুণ করলে আমরা পাবো 11200। তারপর এই দুইটা যদি আমরা গুণ করি পাচ্ছি 8980। এখন এই দুইটা গুণ করলে আমরা পাবো 6750। তো আমি আগেই বলছিলাম এখানে এফআই সামেশন অফ এফআই এক্সআই দিবেন। সামেশন মানে বোঝায় যে এগুলোর যোগফল। তাহলে আপনি যোগ করবেন, যোগ করলে আপনি কি পাচ্ছেন দেখেন। যোগ করলে আপনি পাবেন 89,000 সমান দিয়ে লিখবেন 89,225। আর এন সমান দেন, এন সমান আপনার পাচ্ছেন কত? 2 3 5 5 5 10, 10 এর সাথে 17, 23 28 28 33 37 40। আপনি এন পেয়ে গেলেন 40। তাহলে আমরা এখন গড় বের করে পালা। গড়ের সূত্র জানি সামেশন অফ এফআই এক্সআই বাই এন। সামেশন অফ এফআই এক্সআই মান বেরিয়েছে আপনার 89,225। আর তাকে এন দিয়ে যদি আমি ভাগ করি তাহলে পাচ্ছি আমরা পাচ্ছি এখন 2230.625 পাচ্ছি। যেহেতু 625 না লিখে 63 লিখে দিলেই হয়ে যাবে আমাদের। এবার বলেছে 12 নম্বরে দেখব। এখানে বলছে নিচে 40 জন গৃহিণীর সাপ্তাহিক সঞ্চয় টাকায় দিছে, সবগুলো এগুলো টাকায় নিচে দেওয়া হলো। তার মানে 40 জন গৃহিণীর সাপ্তাহিক সঞ্চয় দেওয়া হয়েছে। এখন এদের কি কি বের করতে বলছে দেখি। সাপ্তাহিক জমানোর গড়, মধ্যক ও প্রচুরক নির্ণয় করো। তাহলে আমরা গড় নির্ণয় করতে হলে জানি আমরা সবগুলো সংখ্যার যোগ করে আর যতগুলো উপাত্ত আছে তাকে দিয়ে ভাগ করা। তাহলে আমরা আগে সংখ্যাগুলো যোগ করে নিই, তারপর ভাগ করার বিষয়ে আসতেছি। তাহলে আমরা প্রথমে লিখে নিলাম এখানে মোট গৃহিণীর সংখ্যা হলো 40 জন। এখন এই গৃহিণী না লিখে 40 জন গৃহিণীর মোট সঞ্চয়ের পরিমাণ, 40 জন গৃহিণীর মোট সঞ্চয়ের পরিমাণ লেখা যাক। মোট সঞ্চয়ের পরিমাণ মানে যা আছে তারা যা সঞ্চয় করছে সবাই মিলে তাই আমরা যোগ করব। তাহলে যোগ আকারে শুরু করা যাক। প্রথমে কি আছে আমরা দেখে নিই। তাহলে 155 থেকে শুরু, 155 73 66, তাহলে সবগুলো যোগ করে নিই আমরা। তাহলে আমরা সবগুলো যোগ আকারে লিখে নিলাম। এখন যদি আমরা এটা যোগ করি তাহলে পাবো 6017 মানে 6017। এখন যদি আমি গড় নির্ণয় করতে চাই এই সূত্র অ্যাপ্লাই করলেই হবে। গড় সমান মোট সঞ্চয়ের পরিমাণ ভাগ মোট গৃহিণীর সংখ্যা। আমরা মোট সঞ্চয়ের পরিমাণ পেয়েছি 6117 টাকা, ভাগ আমরা মোট গৃহিণীর সংখ্যা দেখেছিলাম 40 জন। যদি আমরা ভাগ করি তাহলে পাবো 150.43। আশা করি আপনারা ক্লিয়ার। গড় বের করতে বলছে, গড় বের করলাম 150.43 টাকা। এবার দ্বিতীয় স্টেপে যাই, আমরা কি বলছে দেখি। এবার বলেছে মধ্যক নির্ণয় করতে। তাহলে মধ্যক নির্ণয় করতে হলে আপনাকে প্রথমে মানের ঊর্ধ্বক্রমে সাজাতে হবে, মানে ছোট থেকে বড় সাজাইতে হবে এগুলোরে। তারপর গিয়ে মধ্যক নির্ণয় করা খুব সহজ হয়ে যাবে। আমরা প্রথমে তাহলে ছোট থেকে বড় সাজিয়ে নিই মধ্যক নির্ণয় করার জন্য। তাহলে সংখ্যাগুলো আমরা মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। মানের ঊর্ধ্বক্রমে মানে ছোট থেকে বড় আকারে সাজিয়ে পাই। এভাবে করে পেয়ে গেলাম সবগুলো। এখন এখানের মধ্যে আমার মোট পরিমাণ আছে কয়টা? এন সমান আছে 40টি।
তাহলে 40 এটা কি উপাত্ত সংখ্যা। যখনই এরকম উপাত্ত সংখ্যা জোড় হবে, এটা কি জোড় সংখ্যা না 40টা? অবশ্যই জোড় সংখ্যা। যেই সংখ্যা শেষে 0, 2, 4, 6, 8 থাকবে তাকেই জোড় সংখ্যা বলে। তাহলে এই সংখ্যার শেষে 0 আছে, তার মানে এটা জোড় সংখ্যা। তাহলে উপাত্ত সংখ্যা যদি জোড় হয় তাহলে সবসময় মধ্যকের জন্য যে সূত্রটা অ্যাপ্লাই করতে হয় তা আমরা দেখে নিই। তাহলে এই সূত্রটা অ্যাপ্লাই করা, n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1 তম পদ বাই 2, এই সূত্রটাই আমাদের অ্যাপ্লাই করতে হবে যখনই উপাত্ত সংখ্যা জোড় হবে। তাহলে আমরা এখান থেকে সমাধান করে নিই। এখানে আমরা পাচ্ছি কত, n/2 মানে কি 40, n মানে 40 পাইছিলাম না, n মানে 40 পাইছিলাম, তম পদ যোগ এখানে দিই n/2 বলছে, n এর জায়গায় আমরা 40 বসাই দিই, 2 প্লাস 1 আছে যেমন আছে তেমন, শুধু n এর মানটা আমরা বসাইছি আর কিচ্ছু করি নাই। তাহলে সূত্রটা জাস্ট মুখস্থ রাখা খুবই ইম্পর্টেন্ট। যখন আপনার উপাত্ত সংখ্যা জোড় হবে তাহলে এই নিয়মে আপনাদের করতে হবে এই সূত্রটা অ্যাপ্লাই করে। তাহলে 40কে 2 দিয়ে ভাগ করলে আপনি পাচ্ছেন 20তম পদ, যোগ 40কে 2 দিয়ে ভাগ করলে আপনি পাচ্ছেন 20, তার সাথে 1 যোগ করলে পাচ্ছেন আপনি 21তম পদ, 21তম পদ ভাগ 2। এখন যদি আপনি 20তম পদ এবং 21তম পদগুলো দেখেন, তাহলে আমরা এখন প্রথম থেকে 20 এবং 21তম পদগুলো দেখে নিব। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। 20তম পদে আছে 150, 21তম পদে আছে 151। এখানে মানের ঊর্ধ্বক্রমে সাজানোর সময় আমার এখানে 146 দুইটা ছিল, আমার একটা লেখা হয়েছে, সেটা আমি এখানে উপরে লিখে দিলাম। তাহলে এখান থেকে আমরা 20তম আর 21তম পদগুলো দেখে নিই। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। 20তম পদে 150, 21তম পদেও 150। তাহলে আমরা লিখতে পারি 20তম পদ যোগ 21তম পদ ভাগ 2 বলছে, তাহলে 20তম পদ কত দেখছি আমরা 150 দেখলাম, যোগ দিব 21তম পদেও 150 ভাগ 2। এখন আমরা যদি যোগ করি তাহলে 300 পাচ্ছি উপরে, ভাগ 2 করলে আমরা পাবো 150। তাহলে আমরা মধ্যক পেয়ে গেলাম 150। এবার প্রচুরক দেখব। প্রচুরক দেখতে হলে কোন জিনিসটা প্রচুর পরিমাণে আছে সেটাই দেখায় আমার একমাত্র কাজ। তাহলে এখানের মধ্যে কোন জিনিসটা প্রচুর বার আছে আপনি যদি ভালোভাবে দেখেন, 140 এখানে 3 বার আছে, আর আরেকবার যদি দেখেন 156 3 বার আছে। আর কোনো জিনিস এভাবে করে 3 বার নাই। 140 3 বার আছে, 156 3 বার আছে, আর এর থেকে বেশি কোনো সংখ্যাই নেই। তার মানে 140 3 বার, 156 3 বার মানে প্রচুরক হবে 140 ও 56। তাহলে আমরা দেখলাম মানের ঊর্ধ্বক্রমে সাজানো তথ্য থেকে পাই 140 ও 56 সংখ্যা দুইটি 3 বার করে আছে, তাই প্রচুরক হবে 140 ও 156। এই করে আমাদের 12 নম্বর অঙ্কটি শেষ হলো। এবার দেখব 13 নম্বর। আমরা এখন 13 নম্বর করব। এখানে বলছে নিচের উপাত্ত সমূহের গড় এবং উপাত্তের আয়তলেখ আঁকো। আগে গড় নির্ণয় করে নিই, তারপর আয়তলেখের বিষয়ে যাব। এখানে কিছু বয়স দিয়ে দিছে, বয়সের শ্রেণীব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান দিয়ে দিছে, আর সেগুলোর গণসংখ্যা দিয়ে দিছে। তাহলে এগুলো থেকে আমরা নির্ণয় করব। তাহলে গড় নির্ণয়ের জন্য আমার বয়স এবং গণসংখ্যা দেওয়া আছে, মধ্যমান নির্ণয় করে গুণ করলে fi(xi) বের হবে, সেটা থেকে আমরা খুব সহজেই বের করতে পারবো। তাহলে মধ্যমান নির্ণয় করি, 5 এবং 6 এর মাঝখানে থাকে 5 এবং 6 যোগ করে হবে 11, 11কে যদি আপনি 2 দিয়ে ভাগ দেন তাহলে পাবেন 5.5, 7 এবং 8কে যোগ করলে আপনি পাবেন 15, 15কে যদি আপনি 2 দিয়ে ভাগ করেন তাহলে পাবেন 7.5। ঠিক একইভাবে এগুলো করা যাক, 9.5 যোগ করে করে নিম্ন সীমা এবং ঊর্ধ্ব সীমা যোগ করে 2 দিয়ে ভাগ করবেন, শুধু আর কিছুই নেই এখানে। 11.5, 13.5, তারপর আপনার আসতেছে 15.5, তারপর আপনার আসতেছে 17.5। এখন এইটা গুণ করে এখানে বসানো, এটা গুণ করে এখানে বসানো, সবগুলো গুণ করে এখন আমরা বসিয়ে ফেলবো। তাহলে বসালে এখানে হয় 137.5 প্রথমটা, এই 25 আর 5.5 গুণ করে বসালে এরপরেরগুলো করে নিই। তাহলে আমাদের সবগুলো গুণ করে করে বের করে ফেলা হয়েছে। এখন আমরা n দিয়ে এখানে কতগুলো উপাত্ত আছে সেগুলো লিখব, আর সামেশন অফ fi(xi) দিয়ে এগুলো সবগুলো যোগ করে লিখব। তাহলে লিখে ফেলা যাক। তাহলে যোগ করলে আমরা পাচ্ছি 2173 পেয়ে গেলাম আমরা এখানে, আর এদিকেরগুলো যোগ করলে আমরা পাচ্ছি 190। তাহলে আমরা এখানে গড়ের সূত্র অনুসারে আমরা কি জানি, গড়ের সূত্র অনুসারে জানি সামেশন অফ fi(xi) ভাগ n। তাহলে সামেশন অফ fi(xi) এর মান পেয়েছি 2173 ভাগ আপনি পাইছেন n এর মান পাইছেন 190, n এর মান কত পাইছেন 190, ভাগ করলে আপনি পাবেন 11.44। তাহলে আমাদের বের হয়ে গেল গড়টা।
বয়সের আয়তলেখ অঙ্কনের জন্য আমার প্রয়োজনীয় একটা সারণী লাগবে, যেটার মধ্যে আমরা প্রকৃত শ্রেণীসীমা দিব এবং গণসংখ্যা দিব। আয়তলেখের মধ্যে x অক্ষ বরাবর আপনার থাকবে কি, আপনার প্রকৃত সীমা থাকবে, আর গণসংখ্যা থাকবে y অক্ষ বরাবর, মানে লম্বালম্বি বরাবর। তাহলে আমার এখানে যদি প্রকৃত শ্রেণীসীমা করতে হয়, নিম্নসীমা যেটা থাকে সেটা থেকে 0.5 পিছিয়ে দিতে হয়। তাহলে 0.5 পিছিয়ে দিলে 4.5 হয়, আর ঊর্ধ্বসীমা যেটা থাকে সেটা থেকে 5.5 এগিয়ে দিতে হয়। তাহলে 6 থেকে 0.5 এগিয়ে দিলে 6.5 হবে। ঠিক এগুলোও করে ফেলি। 6.5 থেকে 8 থেকে 0.5 বাড়লে 8.5, তারপরে এটা হবে 8.5 থেকে 10.5, তারপরে আপনি এটা পাচ্ছেন 10.5 থেকে 12.5, একইভাবে এটাও পাচ্ছেন 12.5 থেকে 14.5, এটা আসবে আপনার 14.5 থেকে এটা 14.5, হ্যাঁ 14.5 থেকে 16.5, আর এখানে পাচ্ছেন আপনি 16.5 থেকে 18.5। এখানে একটা জিনিস প্রথম দুইটা বের করলে আপনি খুব সহজেই বুঝতে পারবেন যে 8.5 এখানে লিখছেন মানে এখানেও 8.5 দেওয়া লাগবে। এরপর দুই বাড়ায় বাড়ায় লিখে গেলে হচ্ছে আপনার বেরিয়ে গেছে। তাহলে গণসংখ্যা আছে। এখন আমরা কাজ করবো আরেকটা, এখানে কিছু প্রয়োজনীয় লেখা লিখে নিয়েছি, যেগুলোর সহায়তায় আমরা অঙ্কটা সমাধান করব এবং আয়তলেখটা আঁকবো। এখানে ছক কাগজের x অক্ষ বরাবর প্রতি 5 ঘরকে প্রকৃত শ্রেণীসীমা 2 একক এবং y অক্ষ বরাবর প্রতি ঘরকে 1 একক ধরে আয়তলেখ আঁকা হলো। মূলবিন্দু, এখানে মূলবিন্দু না রেখে x অক্ষ থেকে মূলবিন্দুর x অক্ষকে মূলবিন্দু থেকে লিখতে হবে, x অক্ষকে, হ্যাঁ এখানে আপনারা একটু লিখে দেবেন কষ্ট করে। x অক্ষকে আপনারা বুঝতে পারতেছেন কিনা জানি না, x অক্ষকে মূলবিন্দু থেকে 4.5 পর্যন্ত ভাঙ্গা চিহ্ন দ্বারা ঘরগুলো বিদ্যমান আছে বোঝানো হয়েছে। এবার চলুন আয়তলেখটা অঙ্কন করে ফেলি। সেম এটা বামেরগুলো বামে বসাবো, আর এই জিনিসটাও বসাবো সঙ্গে, তার মানে বাম দিক থেকে পুরোটা বসাবো আর এটা বসালেই হয়ে যাবে। আর এখানে দেখেন x অক্ষ বরাবর প্রতি ঘরকে কয় একক ধরছে, 5 একক ধরছে, মানে আমার দুইটা ঘর দেখেন 4.5 থেকে 6.5 ব্যবধান কত, 2। তার মানে 2 ঘর হইলে দুইজনের জন্য আমার কয় ঘর নিয়েছি, আমি 5 ঘর নিয়েছি। আশা করি আপনি বুঝতে পারছেন। এবং y অক্ষ বরাবর আমার কতটুকু নিয়েছি, y অক্ষ বরাবর প্রতি ঘরকে 1 একক ধরে আয়তলেখ আঁকা হলো। তাহলে আমরা আগে দেখি এগুলো বামেরগুলো বসানো হয়েছে কিনা। এই দেখেন শ্রেণীর প্রকৃত সীমা x অক্ষ বরাবর আমরা বসিয়ে নিছি, এই যে পুরোটা বসায় নিলাম, এবং লাস্টে 18.5 যেটা ডানে ছিল এটাও বসিয়ে নিচ্ছি। তাহলে আমরা x অক্ষ বসাই দিই এখানে, আর এখানে y অক্ষ বসিয়ে দিই, তাহলে হয়ে যাবে। এবার আমাদের কাজ হবে এখানে দেখা, এগুলো শেষ, এখন গণসংখ্যা বসানোর পালা। গণসংখ্যায় প্রথমে কি আছে, 25। আমরা বলছিলাম y অক্ষ বরাবর প্রতি ঘরকে 1 একক ধরেই ধরবো, আর এই 2 ঘরকে দেখেন 4.5 থেকে 6.5 ব্যবধান হলো 2, কিন্তু আমরা ঘর নিছি কয়টা, 5টা, যাতে করে দেখতে একটু সৌন্দর্যবর্ধক হয়। তাহলে এখন আমাদের গণসংখ্যা বসানোর পালা। গণসংখ্যায় আছে প্রথমে 25, তাহলে 25-এ যাই, 25-এ হালকা টান দিই, এই এখানে দিয়ে রাখছি টানটা, এটা 4.5 থেকে 6.5 মধ্যে হলো 25, এর পরেরটা হলো 27, এর পরেরটা 28, তাহলে এর পরেরটা হলো 27, তাহলে 27-এ দিলাম, এর পরেরটা হলো 28, তাহলে 28-এ দিলাম, তো এর পরেরটা 31, 29, আমরা একসাথে দেখে নিচ্ছি, 31, তারপরেরটা হলো 29, তারপরেরটা হলো আপনার 28 আর 22, তাহলে 28-এ যাই, 28 হলে এখানে হবে আপনার 28 হয়ে গেল, আর আপনার 22 হলে এখানে দেখেন 20 আছে, তার মানে এখানে 20 মানে 20 থেকে 2 বাড়তে নেন, তাহলে 22 হয়ে গেল। তাহলে এগুলো এখন স্কেল দিয়ে জাস্ট যোগ করার পালা, তারপর শেষ। ও আচ্ছা, এটা বলতে ভুলে যাই প্রতিবারই, এখানে দেখেন মূলবিন্দু থেকে 4.5 পর্যন্ত ভাঙ্গা চিহ্ন দ্বারা ঘরগুলো বিদ্যমান আছে বোঝানো হয়েছে। তার মানে মূলবিন্দু থেকে 4.5 পর্যন্ত আছে বোঝানোর জন্য আমরা কি দিছি, ভাগ চিহ্ন, ভাঙ্গা চিহ্ন বুঝাই দিছি। এবার আমরা স্কেল দিয়ে এখানে, তাহলে উঁচু উঁচু বিল্ডিং খাড়া হয়ে গেছে। এবার আমরা একটু আড়াআড়িভাবে দিব যাতে ভালো করে বোঝা যায়। আমরা 14 নাম্বার দেখবো, এখানে কি বলছে, একটি কারখানার 100 জন শ্রমিকের মাসিক মজুরির গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া হলো। শ্রমিকদের মাসিক মজুরির গড় কত, তাহলে আগে গড় বের করে ফেলি, তারপর উপাত্তগুলোর আয়তলেখ বের করতে বলছে। এখানে মাসিক মজুরির কিছু শ্রেণী ব্যবধান দিছে এবং তারই সাথে গণসংখ্যা দিয়ে দিছে, তো সেটার সহায়তায় আমরা গড়গুলো নির্ণয় করি, তারপর আয়তলেখ অঙ্কন করব। ঠিকই আগের অঙ্কের মতো আমাদের যদি গণসংখ্যা সারণী করতে হয়, গড় নির্ণয়ের সারণী, অবশ্যই এটা হবে গড় নির্ণয়ের সারণী, নাকি গণসংখ্যা সারণী বলছে আমরা, আচ্ছা গড় নির্ণয়ের সারণী লাগবে আমাদের, যেহেতু আমরা গড় নির্ণয় করব। তাহলে গড় নির্ণয়ের সারণী, এটা একটু টিক করে দিই, গড় নির্ণয়ের সারণী, ক্লিয়ার। গড় নির্ণয়ের সারণী করলে আমাদের প্রথমে এটা লাগবে, শ্রেণী মধ্যমান গণসংখ্যা দেওয়া ছিল, মধ্যমান আর এখানে গুণ করে বসানোর কাজটাই বাকি। তাহলে 51 আর 55 যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমরা পাবো 53। ঠিক একইভাবে এটা 56 আর 60কে যোগ করলে আমরা
2 দিয়ে ভাগ করলে আমরা পাবো 58। ঠিক একইভাবে এগুলো 5 5 বাড়ায় যান, আপনার কাজ হয়ে যাবে 73, 78, তারপর 83, আর এখানে পাবেন 88। এগুলো এখন গুণ করে করে প্রতি ধাপে ধাপে বসিয়ে ফেলা যাক। তাহলে আমরা এই মধ্যম বিন্দু এফআই ইন্টু এক্সআই যেহেতু বলছে, এফআই মানে হলো গণসংখ্যা, এক্সআই মানে মধ্যবিন্দু, গুণ করে করে এফআই এর সাথে এক্সআই গুণ করে 53-র সাথে 6 গুণ করে এখানে করছি, 58-র সাথে 20 গুণ করে এইভাবে করছি। ঠিক তেমনই এই দুইটা গুণ করে এখানে, 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 এরকম গুণ করে করে আমরা বসিয়ে ফেলছি। এখন আমাদের কাজ হবে এখানে যোগ করে বসানো এন সমান কত, আর এখানে সামেশন অফ এর উপরে কি ছিল এফআই এক্সআই এই সমান কত, এগুলো যোগ করে বসাবো এখানে, আর এগুলো যোগ করে বসাবো এখানে। তাহলে করে ফেলা যাক এই দুইটার কাজ। এটা যদি আমি যোগ করি তাহলে পাচ্ছি আমরা 6 6 6 5। এবার আমরা এটার যোগের কাজ শেষ করি, তাহলে আমরা পাচ্ছি এখানে 100। এবার আমাদের গড় নির্ণয়ের পালা। গড়ের সূত্র অনুসারে আমরা জানি সামেশন অফ এফআই এক্সআই বাই এন। তাহলে এফআই এক্সআই এর সামেশন অফ এফআই এক্সআই এর মান যেটা পাইছি সেটা বসাবো আমরা 6 6 6 5, এন এর মান পাইছি আমরা 100। যদি আমরা এটা সমাধান করি আমরা পাবো 66.65। তাহলে খুব সহজে আমরা বের করে ফেলতে পারলাম গড়। এবার আয়ত লেখের দিকে যাই। এবার আমরা দেখব এটা যদি করতে চাই আমরা শ্রমিকদের মাসিক মজুরির আয়ত লেখ অঙ্কনের জন্য প্রয়োজনীয় সারণী, কারণ আমাদের আয়ত লেখের মধ্যে প্রকৃত শ্রেণীসীমা লাগে এবং গণসংখ্যা লাগে। তাই প্রকৃত শ্রেণীসীমা কিভাবে বের করা হয়, যেটা আমাদের শ্রেণী ব্যবধান দেওয়া থাকবে, নিম্ন সীমা থেকে 0.5 পিছিয়ে নেব আর উচ্চ সীমা থেকে 0.5 বাড়িয়ে নেব। তাহলে 51 থেকে 0.5 পিছিয়ে নিলে তাহলে 50.5 হয়ে যায়, আর 55 থেকে 5.5 বাড়িয়ে নিলে তাহলে 55.5 হয়ে যায়। ক্লিয়ার? 56 থেকে যদি আমি করি, এখন দেখেন 55.5ই হবে 0.5 পিছিয়ে নিলে, আর 60 থেকে যদি 0.5 বাড়িয়ে নিই তাহলে 60.5 হয়ে যাবে। 61 থেকে 0.5 কমিয়ে নিলে তাহলে 60.5। ঠিক একইভাবে এগুলোও করে নিই 65.5। এখন খুব ইজি হয়ে যাচ্ছে, উপর থেকে দেখলে আমরা ক্লিয়ার একটা অপশন পাচ্ছি 65.5। আবার এখানটা দেখবো তাহলে মানে বুঝতে পারতেছি 70.5 হবে। 70.5টা আবার লিখে ফেলা যাক। দেখা মাত্র ঠিক 2 স্টেপ পিছনে গিয়ে দেখবো, তাহলে বুঝতে পারতেছি 65 জায়গায় 75 হবে। 75.5 আবার লিখতে পারতেছি একইভাবে এখান থেকে, তাহলে বুঝতে পারতেছি 80.5 হবে। 80.5 আমরা আবার লিখতে পারতেছি, এবং সেখান থেকে আমরা লিখবো এখন 85.5। এই জায়গা থেকে আমরা এখন সম্পন্ন করতে যাচ্ছি 85.5 থেকে আমরা করব 90.5 পর্যন্ত। ক্লিয়ার? এখন এই জায়গা থেকে আমাদের কিছু লেখা প্রয়োজন আছে। আয়ত লেখ অঙ্কনের আগে এই লেখাগুলো আমাদের লিখতে হবে, সেগুলো সবসময়ের জন্য একই রকমই থাকবে। আপনারা যদি একটাই মুখস্থ আকারে রাখেন, কিছু সংখ্যার একটু এলোমেলো করে আপনারা পরীক্ষায় লিখে দিতে পারবেন। তাহলে ছক্কাগজের এক অক্ষ বরাবর প্রতি এক ঘরকে প্রকৃত শ্রেণীসীমার 1 একক ধরে এবং ওয়াই অক্ষ বরাবর প্রতি ঘরকে 1 একক ধরে আয়ত লেখ আঁকা হলো। এক অক্ষে ওই যেটা লিখি নাই আগের বার, এটা এখানে লিখলাম। এক অক্ষে মূল বিন্দু থেকে 50.5 পর্যন্ত, এই যে 50.5 পর্যন্ত ভাঙ্গা চিহ্ন দ্বারা ঘরগুলো বিদ্যমান মানে আছে বোঝানোর জন্য আমরা ভাঙ্গা চিহ্ন দিছি। তাহলে চলুন আয়ত লেখ অঙ্কন করা যাক। ঠিক তেমনই এটাও 14 নম্বরটা আমরা এবার এইটার মধ্যে বামেরগুলো আমরা আগে বসাবো, তারপর ডানেরটা, এই লাস্টেরটা শুধু ডানেরটা বসাবো, আরগুলো সবগুলো বামেরটাই থাকবে। দেখুন তাহলে এক্স অক্ষ বরাবর আমরা শ্রেণীর প্রকৃত সীমা এবং ওয়াই অক্ষ বরাবর আমরা গণসংখ্যাকে বসিয়ে দিয়েছি। এবার আমাদের কাজ হলো গণসংখ্যাগুলো বসানো। আমরা বলছিলাম এক্স অক্ষ বরাবরও এক ঘরকে 1 এককই ধরবো এবং ওয়াই অক্ষ বরাবরও এক ঘরকে 1 এককই ধরবো। এক ঘরকে 1 এককই ধরবো মানে একটা ঘরকে একই ধরবো। তাহলে প্রথমটা কি দিছে আপনার 6, তাহলে আমরা 6 পর্যন্ত যাই। এই যে 5-এর পর 6 আপনি গণে দেখতে পারবেন, এখান থেকে লালটা পর্যন্ত 5, এক ঘর বেশি গেলাম 6। তারপরে বলছে 20 এখানে দেখলেই বুঝতে পারতেছি আমরা এখানে 20 আছে, তাহলে আমাদের আর কষ্ট করতে হইলো না। তারপরে বলছে 30, তাহলে আমাদের এটাও কষ্ট করতে হবে না, 30 বরাবর 30 টানটা দিয়ে দিই। তারপরে বলছে 15, তাহলে 15 বরাবর টানটা দিয়ে দিই। তারপরে বলছে 11 আমরা খুঁজে নেওয়ার জন্য এই জায়গায় চলে আসলাম 11। তারপরে বলছে 8 যখন বলছে আমরা 8-এ চলে আসলাম। এরপরে বলছে 6, তাহলে আমরা 6-এ চলে আসলাম। এরপর বলছে 4, তাহলে আমরা 4-এও চলে আসলাম। এবার জাস্ট স্কেল দিয়ে আমরা টেনে নেব। তাহলে এই করে আয়ত লেখটা এখানেই শেষ হয়ে গেল। আশা করি বুঝতে পারছেন। জাস্ট স্কেল দিয়ে আমরা টেনে দিছি, আর বাদ বাকিগুলো আমরা আপনাকে দেখাই করলাম। এবার আসি 15 নম্বরে। এখানে বলা হয়েছে অষ্টম শ্রেণীর 30 জন শিক্ষার্থীর ইংরেজি বিষয়ে প্রাপ্ত নম্বর হলো
এই সবগুলো দেওয়া হয়েছে, এগুলো সবগুলো ইংরেজিতে প্রাপ্ত নাম্বার 30 জনের। এখানে বলছে শ্রেণী ব্যবধান 5 ধরে শ্রেণী সংখ্যা হবে, শ্রেণী ব্যবধান 5 ধরে শ্রেণী সংখ্যা হবে। তাহলে শ্রেণী সংখ্যা নির্ণয় করতে হলে আমাদের আগে পরিসর জানতে হবে, তাহলে পরিসর জানতে হলে আমাদের সর্বোচ্চ সংখ্যা এবং সর্বনিম্ন সংখ্যা অবশ্যই জানা লাগবে। তাহলে এখানের মধ্যে সর্বোচ্চ সংখ্যা যদি দেখি, মানে সবচেয়ে বড় সংখ্যা হলো 73, এবং সর্বনিম্ন সংখ্যা যদি দেখি তাহলে সবচেয়ে ছোট সংখ্যা হলো 42। তাহলে আমরা সর্বোচ্চ সংখ্যা পেয়েছি 73 এবং সর্বনিম্ন সংখ্যা পেয়েছি 42। তাহলে এখন আমার পরিসরের সূত্রও দেওয়া আছে, সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ 1, এটা হলো পরিসরের সূত্র, পরিসর বের করা। তাহলে আমার সর্বোচ্চ সংখ্যা কত পাইছি 43, এটা 73, এটা বসাই দিই। বিয়োগ আছে সর্বনিম্ন সংখ্যা কত পাইছি 42, বসাই দিলাম। দুই পাশে ব্র্যাকেট আছে বসাইলাম, প্লাস 1 আছে যোগ 1 আছে বসিয়ে দিলাম। তাহলে আমি এটা থেকে এটা যদি আমি বিয়োগ করি তাহলে পাচ্ছি আমরা 31, তার সাথে আমি যদি 1 যোগ করি তাহলে আমরা পাচ্ছি 32। ক্লিয়ার? এখন শ্রেণী ব্যবধান 5 ধরে শ্রেণী সংখ্যা সমান পরিসর ভাগ শ্রেণী ব্যবধান, মানে পরিসর দিয়ে শ্রেণী ব্যবধানকে আমরা ভাগ করলে আমরা শ্রেণী সংখ্যা পাবো। তাহলে এই জায়গা থেকে পরিসর আমরা পেয়েছি কত 32, সেটা আমরা দিয়ে দিতে পারি, এবং আর শ্রেণী ব্যবধান পেয়েছি, এখানে লেখাই আছে যে শ্রেণী ব্যবধান 5 ধরে, তাহলে আমি শ্রেণী ব্যবধানের বদলে আমি 5 লিখতে পারতেছি। যদি আমি এটাকে ভাগ করি 32কে 5 দিয়ে তাহলে পাবো 6.4। আর 6.4 তো আমি কোনো সংখ্যায়, মানে 6.4টা তো আমি কোনো কি যেন বলে সারিয়ে আঁকতে পারবো না, আমার হয়তো 6টা আঁকতে হবে না 4টা। তাই এখান থেকে প্রথমে যেটা থাকে তার সাথে 1 যোগ করে আমার বাড়তি লিখতে হবে, মানে 6 আছে তার 1 বাড়তি লিখলে হবে 7 লিখলেই মানে আমার 7টা শ্রেণী সংখ্যা হলো 7, তার মানে 7টা ঘর আঁকলেই আমার কাজ হয়ে যাবে। এখন এখানে সর্বোচ্চ সংখ্যা 73, সর্বনিম্ন সংখ্যা 42, এটা মাথায় রাখবেন। এখন আমাদের খ নাম্বারে কি বলছে সেটা দেখতে হবে। শ্রেণী ব্যবধান 5 ধরে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করো। গণসংখ্যা নিবেশন সারণী আমাদের তৈরি করতে হলে তাহলে আমাদের শ্রেণী ব্যাপ্তি লাগবে, টেলিচিহ্ন লাগবে এবং গণসংখ্যা লাগবে। ক্লিয়ার? টেলিচিহ্ন কেন লাগবে সেটাই আমরা বুঝাবো, তার আগে আমরা শ্রেণী ব্যাপ্তিগুলো বের করে ফেলি। শ্রেণী ব্যাপ্তি যদি আমাদের করতে হয় তাহলে আমার সর্বনিম্ন সংখ্যা মানে সবচেয়ে ছোট সংখ্যা কী ছিল 42, তাহলে 42 থেকে শ্রেণী ব্যবধান কত ধরছিলেন 5 ধরছিলেন, শ্রেণী ব্যবধান 5 ধরছিলাম ক নাম্বারে। তাহলে 42 থেকে 5 বাড়ায় চিন্তা করেন, মানে 42 শুরু করে 42, 43, 44, 45, 46, তার মানে 42 থেকে 46 হলে 5টা হয়ে যাচ্ছে। তার মানে আমি এখানে লিখতে পারতেছি 42 থেকে 46 প্রথম শ্রেণী ব্যাপ্তি। তারপর 46 থেকে পর থেকে চিন্তা করেন 47, 48, 49, 50, 51, তার মানে 47 থেকে 51 হইলেও আমার 5টা হয়ে যাচ্ছে। তাহলে 47 থেকে 51, ঠিক আছে? কীভাবে? এখন জাস্ট অনুসরণ করবেন, 52 থেকে 56 দেখবেন 5টা হয়ে গেছে। তারপর আসেন আপনি 57 থেকে 61 করলেও আপনার 5টা হয়ে যাচ্ছে। 62 থেকে আপনার 66 পর্যন্ত করলে আপনার 5টা হয়ে যাচ্ছে। 67 থেকে 71 করলেও 5টা হয়ে যাচ্ছে। আর 72 থেকে 76 পর্যন্ত করলে 5টা হয়ে যাচ্ছে। আমাদের শ্রেণী সংখ্যা কয়টা ছিল? 7টা। ক নাম্বারে আমরা শ্রেণী সংখ্যা বের করছি 7টা। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, তার মানে আমাদের 7টা শ্রেণী সংখ্যা অনুসারে 7টা আমরা সারি তৈরি করতে পারছি। ক্লিয়ার? এই অনুসারে আমার সর্বোচ্চ সংখ্যা থেকে একদম সর্বনিম্ন সংখ্যা পর্যন্ত সবগুলো এখানের মধ্যে বন্দি হয়ে গেছে। এখন আমাদের টেলিচিহ্নের মধ্যে কি করতে হবে সেটাই দেখব। এখন আমাদের টেলিচিহ্নের কাজ হলো এখানে যে সংখ্যাটা থাকবে সেটা টেলির মধ্যে অন্তর্ভুক্ত করা, টেলি আকারে আমাদের সারণীর মধ্যে অন্তর্ভুক্ত করা। প্রথমে আছে 42, তারপরে আছে প্রথমে আছে 45, তারপরে আছে 42। দেখি আমরা 45 কোথায় আছে, 42 কোথায় আছে। দেখুন 42 থেকে 46, তার মানে এখানে 45 আছে। কিভাবে? 42, 43, 44, 45, তার মানে 45 আছে। তার মানে আমি 45-এর জন্য আমি একটা টেলি চিহ্ন টানতেই পারি। 45, 42-এর জন্য টানি, দুইটা পাচ্ছি, 45ও আছে 42ও আছে। এরপর আছে 60, 61, 58, তাহলে 60 টানি। 60 কোনটার ভিতরে থাকবে? এইটার ভিতরে থাকবে, 57 থেকে 61। তাহলে 60-এর পর আসতেছে আপনার 61, এটার ভিতরেই আছে। আবার আসতেছে 58, 53। তাহলে আমি ক্রমানুসারে বলি, আপনি এখন মিলিয়ে নেবেন। 58-র সাথে 53 সঙ্গে সঙ্গে আপনারাও করে ফেলেন, তাহলে গিয়ে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। 48, 52, 51, তাহলে 48 দেখি, 52 এখানের ভিতরে আছে, 51 এখানে আছে, 49, 73, 52, 49 কোথায় গেল? 49 এখানে পাবো, তারপরে 73 এখানে পাচ্ছি, তারপর বলতেছে আমাদের 52 পাচ্ছি এখানে, 57, 71, 57 পাচ্ছি এখানে,
71 পাচ্ছি এখানে। 64, 49, 56, 64, 49, তারপর বলতেছে 56, তারপর বলতেছে আমাদের 48, 67, 48 কোথায় পাচ্ছি? এই 48 এখানে পাচ্ছি। দেখেন এখানে অলরেডি 4টা এসে গেছে। যখন আমি 5 নাম্বারটা দিব তাহলে অবশ্যই এভাবে করে দিতে হবে। ক্লিয়ার? 5 নাম্বারটা দিলে এভাবে করে দিতে হবে, আমি আরেকটা দিতে পারবো না। আগে 5 এভাবে করে পূরণ করে তারপরে আমি আরেকটা দিলে 6 নাম্বারটা এমনি আরেকটা টান দিয়ে দিতে পারবো। 5 হওয়া মানে একটা সারণীর ভিতরে টেলিচিহ্নের ভিতরে এভাবে করেই দেওয়া লাগবে। আশা করি আপনারা ক্লিয়ার। 48-এর পর আসতেছে 67, তাহলে 67 কোথায় আছে? খুঁজে পেলাম। তারপরে হলো 63, 70, 63 কোথায় আছে? 63 আপনার 63 পাইছি এইখানের ভিতরে, এখানে আছে 63। তারপরে 70 পাবেন আপনি এখানে। তারপরে 59, 54, 59 কোথায় পাচ্ছেন? এই যে 59 এখানে, তার মানে 5টা হয়েছে, ক্রস করে দিব, তার মানে এখানে 5টা বোঝানো হচ্ছে। 49-এর পর পাবো 54, 54 মশারে এখানের ভিতর পাবো, তাহলে 5টা হয়ে যাচ্ছে, এটারও এইভাবে করে দিতে হবে। 46, 43, 56, 46, 43 দুইটাই এখানের ভিতরে হবে, তারপরে বলতে 56। দেখছেন 6 নাম্বার ঢুকছে মাত্রই, আমার এইভাবে করে দিতে পারছি। তো 56 গেলাম। 59, 43, 59 কোথায় পাবো? এখানে 59 পাচ্ছি আপনার। তারপরে বলতেছে 43, দেখেন 43 এভাবে করে দিতে হবে, কারণ 4টা অলরেডি আছে, 5 নাম্বারটা আমার এবার কেটে দিতে হবে। 68, 72, 68 পাচ্ছি আমি এখানে। 72 কোথায় পাওয়া যায় দেখা যাক। 72, সরি 72 না, 52, 52 হলে এখানে হবে। তাহলে এগুলো গনে গনে বসে দেন। এখানে অলরেডি 5টা আছে, তাহলে 5 লিখেন। এখানেও 5টা আছে, তাহলে 5 লিখেন। এখানে 7টা, 7 লিখেন। এখানে 6টা, 6 লিখেন। এর নিচে 2টা, 2 লিখেন। এখানে 4টা, 4। এখানে 1 আছে, একটাই লিখব। তাহলে এখানে পেয়ে যাচ্ছি আমি n সমান 30। আশা করি আপনারা বুঝতে পারছেন। প্রত্যেকটা গনে 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 বসাইছি এখানে, আর কিছুই না। আপনারা শুধু বইয়ের সাথে তাল মিলিয়ে আমার সাথে করতে থাকলে আপনারা বুঝে যাবেন। গ নাম্বারে বলা হয়েছে সারণী থেকে গড় নির্ণয় করো। তাহলে চলুন শুরু করা যাক। সারণী থেকে যদি আমি গড় নির্ণয় করতে চাই তাহলে আমার এই অনুসরণ করতে হবে। এটা শ্রেণী ব্যবধান লাগবে, গণসংখ্যা লাগবে, মধ্যমান লাগবে এবং এটা গুণফল লাগবে। গুণফলটা কিসের? fi ইন্টু xi। fi বলা হচ্ছে গণসংখ্যাকে, xi বলা হচ্ছে মধ্যমানকে। তাহলে fi মানে গণসংখ্যা, xi মানে মধ্যমান। মধ্যমান এবং গণসংখ্যা গুণ করে করে বসিয়ে বসিয়ে যোগ করে যা পাবো তা আমরা করতেছি, সঙ্গে সঙ্গে দেখুন শেষ হয়ে যাবে আপনারও। শ্রেণী ব্যবধান আমরা খ নাম্বার থেকে পাইছি, গণসংখ্যা আমরা খ নাম্বার থেকে পাইছি, তাই আমরা আর কথা বাড়ালাম না। এখানে তা সরাসরি মধ্যমানে আসি। আপনি 42 এবং 46কে যোগ করে 2 দিয়ে যদি ভাগ করেন তাহলে আপনি পাবেন 44। এভাবে করেই মধ্যমান বের করবেন। নিম্নসীমা এবং উচ্চসীমা যোগ করে, নিম্নসীমা এখানে 47, উচ্চসীমা এখানে 51, দুইটা যোগ করে আপনি 2 দিয়ে ভাগ করবেন, তাহলেই পেয়ে যাবেন। তাহলে 49 পাচ্ছি আমি ভাগ করলে, 2 দিয়ে ভাগ করলে। এটাও সেম, 52 আর 56 যোগ করে 2 দিয়ে ভাগ করব। মধ্যমান বের করার জন্য এভাবেই করতে হয়, উচ্চসীমা নিম্নসীমা যোগ করে 2 দিয়ে ভাগ করা লাগে। ক্লিয়ার আপনাদের? 64, এখানে পাবো 69, এখানে পাবো 74। এখন কাজ হলো আপনাদের এইগুলো গুণ করে করে বসানো। 44-এর সাথে যদি আমরা 5 গুণ করি আমরা পাবো 220, কারণ এখানে বলে দিছে fi ইন্টু xi, মানে fi এর সাথে xi গুণ করা। 49-এর সাথে যদি আমি 5 গুণ, তাহলে এখানে পাবো আমরা 245। তারপরে এটা যদি আমরা গুণ করি তাহলে পাচ্ছি 378। এটা যদি আমরা গুণ করি 49 গুণ করলে পাচ্ছি 354। 59 গুণ 6, তা 64 গুণ করলে 128 হবে বোধহয়, 128ই হবে। তারপরে 69 গুণ 4 করলে তাহলে পাচ্ছি 276। আর আপনার 74-এর সাথে 1 গুণ করলে আমরা পাবো 74। এখানে সামেশন দিতে হবে, এটা মানে বোঝাচ্ছে যোগফল। এগুলো সবগুলোকে যোগ করব, যোগ করে কাকে যোগ করতেছি? fi xi কে যোগ করতেছি। এগুলো যোগ করে আমরা বসাবো। এগুলো যোগ করে আমি অলরেডি আগে থেকে বসায় রাখছি আপনাদের সুবিধার জন্য। n সমান 30। তাহলে আমরা যোগ করলে সবগুলো যোগ করব যদি, তাহলে পাবো 1675, 1675। এখন আমাদের গড় নির্ণয় করার পালা। আমরা গড়ের সূত্র জানি, সামেশন অফ fi xi বাই n। fi xi এর মান বের করে ফেলছি আমরা আগেই, 1675, 1675। তাকে দিয়ে n লিখবো, n এর মান কত আসছে? 30। যদি ভাগ করি আমরা কত পাচ্ছি দেখি, 55.83 আমরা উত্তর পাবো। এটাই হলো আমাদের গন্তব্য উত্তর। এবার আমরা দেখব 16 নাম্বার। 16 নাম্বারে বলা হয়েছে 50 জন শিক্ষার্থীর দৈনিক সঞ্চয় নিচে দেওয়া হলো। তাহলে 41 থেকে 50 টাকার মধ্যে এইরকম 6 জনে রাখছে, সঞ্চয় করছে। 51 থেকে 60 টাকার মধ্যে 8 জনে সঞ্চয় করছে।
61 থেকে 70-এর মধ্যে 13 জন সঞ্চয় করছে, 71 থেকে 80-র মধ্যে 10 জন, এভাবে করে 81 থেকে 90 এবং 91 থেকে 100 করছে। এখন আমাকে ক নম্বর প্রশ্ন কি কি জিজ্ঞেস করা হয়েছে দেখি। ক্রমযোজিত গণসংখ্যার সারণী তৈরি করো। তাহলে চলুন শুরু করা যাক। তাহলে আমাদের যেমন সঞ্চয় ছিল সঞ্চয়গুলো লিখছি, গণসংখ্যা ছিল গণসংখ্যা লিখছি। এখন ক্রমযোজিত গণসংখ্যার সারণী, যেহেতু ক্রমযোজিত গণসংখ্যার জন্য আমি আলাদা করে সারণী তৈরি করছি, এখানে কলাম তৈরি করছি। এটা কিভাবে করব ক্রমযোজিত তা দেখুন। 6 আছে, 6 লিখুন। এখন কি করব, এই ক্রস গুণন করব। 6 এর সাথে 8 যোগ করেন, কত পাবেন? 14 পাবেন। 6 আর 8 যোগ করলে 14। ঠিক এখানে যা পাইছেন এখন তার ক্রস যোগ করেন। 14 আর 13 যোগ করলে আপনি পাবেন 27। ঠিক একইভাবে 27 পাইছেন, 27-এর সাথে 10 যোগ করেন তাহলে পাচ্ছেন 37। 37 পাইছেন, তার সাথে 8 যোগ করেন তাহলে পাবেন 45। 45 পাইছেন, তার সাথে 5 যোগ করেন। এইভাবে হয়ে গেছে আপনার ক্রমযোজিত গণসংখ্যার সারণী। তাহলে খুব সহজেই সমাধান করা হয়ে গেল। তাহলে এখানে বলতেছে খ নাম্বারে এখন সারণী থেকে গড় নির্ণয় করো। তাহলে সারণী থেকে গড় নির্ণয় করা যাক। সারণী থেকে গড় নির্ণয় করার পালা একই রকম, এতক্ষণ যাবৎ যেভাবে করছি ঠিক এভাবেই করব। এখন 41 থেকে 50 এর মধ্যবিন্দু, আমরা সঞ্চয়টা এক পাশে লিখছি, গণসংখ্যা এক পাশে লিখছি, মাঝখানে মধ্যবিন্দু রাখছি, গুণ করে করে বসাবো। তাহলে মধ্যবিন্দুগুলো আগে বের করে নেওয়া যায়। তাহলে মধ্যবিন্দু নির্ণয় করতে হলে আমি আগেই বলছি নিম্ন সীমা এবং উচ্চ সীমা যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে। 41 আর 50 যোগ করে 2 দিয়ে ভাগ করলে আপনি পাবেন 45.5। ঠিক তেমন 151 আর 60 যোগ করে 2 দিয়ে ভাগ করলে আপনি পাবেন 55.5। ঠিক একইভাবে এগুলো 10 10 বাড়াই যান, তাহলে হয়ে গেছে মধ্যবিন্দু 75.5, 85.5 আর থাকতেছে লাস্ট পর্যন্ত 95.5। এখন কাজ হলো আপনার পাশাপাশি গুণ করে করে বসানো। 45.5-এর সাথে 6 গুণ করে বসাই। 45.5 এবং 6 গুণ করলে পাচ্ছি 273। এভাবে করে আমরা সবগুলো পাশাপাশি গুণ করে করে পাশের সারিতে বসাই দিই, পাশের কলামে বসাই দিই। পাশাপাশি গুণ করে পাশের কলামে বসাই দিব। তাহলে চলুন করে ফেলা যায়। তাহলে পাশাপাশি গুণ করে করে পাশে বসানোর কারণে যে গুণফলগুলো বেরিয়েছে সেগুলো আমরা খুব সুন্দর করে দেখতে পাচ্ছি। এখন কাজ হবে এখানে সবগুলো যোগ করে এখানে বসানো। তাহলে আমরা যোগ করে বসিয়ে ফেলা যাক। তাহলে আমি যদি যোগ করি তাহলে আমরা পাচ্ছি 3, 4, 8, 5। তাহলে আমরা গড়ের সূত্র কি জানি? গড়ের সূত্র জানি আমরা সামেশন অফ fi(xi)/n। তাহলে আমরা ভাগ করি, কত বেরিয়েছে? 3 বেরিয়েছে এখানে। 3, 4, 8, 5 সামেশন অফ fi(xi) এর মান, আর n এর মান হলো 50। আমরা যদি এখন ভাগ করি তাহলে পাচ্ছি আমরা 69.7। তাহলে এই করেই আমাদের 16 নম্বর অঙ্ক শেষ হলো। দেখবো 17 নাম্বার কি বলছে। এখানে বলছে নিচের সারণীতে 200 জন শিক্ষার্থীর পছন্দের ফল দেখানো হলো, প্রদত্ত উপাত্তের পাইচিত্র আঁকো। তাহলে পাইচিত্র যদি আমার আঁকতে হয়, পাইচিত্র জিনিসটা কি আমার জানা লাগবে। পাইচিত্র হলো একটা বৃত্তের মধ্যে কয়েকটি উপাত্তের কৌণিক অ্যাঙ্গেলকে বোঝানো হয়। তাহলে আমার এখানে কয়টা উপাত্ত আছে? 1টা 2টা 3টা 4টা। এই 4টা উপাত্তের আমার কৌণিক অ্যাঙ্গেল আগে বের করতে হবে, তারপরে গিয়ে আমি পাইচিত্র আঁকতে পারবো। তাহলে এখন চলুন বের করে ফেলি। মোট আছে কিন্তু 200 জন, আর আপনার এখন এগুলোর বের করতে হবে। যদি আমি প্রত্যেকটার কোণ বের করতে চাই, কিভাবে করব? প্রথমে একটা ভাগ চিহ্ন দিব, ভাগ চিহ্নের নিচে দিব যে কি মোট উপাদান। মোট কতজন ছিল? 200 জন। আমরা কয়জনের বের করব? 70 জন। মানে যেটার বের করব সেটা উপরে আর মোটটা নিচে, গুণ 360 ডিগ্রি দিব। কারণ আমরা জানি পাইচিত্র আঁকতে হলে আমাদের বৃত্ত লাগবে, আর বৃত্তের কেন্দ্রে আমাদের 360 ডিগ্রি থাকে। বৃত্তের কেন্দ্রে কি থাকে আমি এখানে দেখাই। বৃত্তের কেন্দ্রে আপনার 360 ডিগ্রি থাকে, সেজন্য আমি 360 ডিগ্রি দিয়ে গুণ দেওয়া লাগবে। ঠিক তেমনইভাবে উপরেরগুলো নিচেরগুলো করি। মোট 200 আমার বের করতে হবে 30-এর জন্য, তাই 30 গুণ 360 লেখা যাক। আর এখানেও সেম, মোট দিব 200, এখানে 80-র জন্য বের করতেছি তাই 80 লিখবো ইন্টু 360। আর তারপরে এটাও সেম, 200 আর বের করতেছি 20-এর জন্য ইন্টু 360। আশা করি ক্লিয়ার। এখন শুধু হিসাব করে বসানোর পালা, আর কিছুই না। এটা যদি আমি হিসাব করে বের করি তাহলে বের হবে 126 ডিগ্রি, আর এটা যদি হিসাব করি তাহলে বের হবে 54 ডিগ্রি। আপনি এটার সাথে এটা গুণ করবেন, তারপর 200 দিয়ে ভাগ দিবেন, তাহলে হয়ে যাবে। আর এটা যদি আমরা করি এখানে বের হবে 144 ডিগ্রি, আর এটা যদি আমি গুণ করে বের করি তাহলে বের হবে 36 ডিগ্রি। এবার দেখাবো কিভাবে পাইচিত্রটা আঁকতে হয়। দেখুন এখানে প্রথমটা বলছে 126 ডিগ্রি। তাহলে প্রথমে একটা টান দেন, এই জায়গা থেকে একটা টান নেবেন। 126 ডিগ্রির জন্য পরে করব, আমরা আগে এটা টানটা নিয়ে নিলাম। ঠিক আছে, এখন আপনার কাজ হবে যে এটাকে সুন্দর করে ধরুন। এই জিনিসটা, এই যে এখানে একটা বিন্দু আছে, এই যে ছিদ্রটা, এটা বরাবর আমরা কেন্দ্রবিন্দুতে রাখলাম।
আর এই জিনিসটা একদম এটা সমান করে ফেলার পর 126 ডিগ্রিতে গিয়ে আমরা টান দিব। 126 ডিগ্রি কেমনে বুঝবো? এর নিচের স্কেলের দাগগুলো নিব। দেখুন এখানে 120 আছে, আপনারা আশা করি দেখতে পাচ্ছেন, আমি দেখাচ্ছি। এখানে দেখেন 120 ডিগ্রি আছে, এই যে 120, 60টা নিব না, 120 দেখবো। 120 বরাবর দেখছি না, 120 বরাবর 6 এরপর যাব, 6 গেলে এরপর 6 গেলে কত হয়? 126। তাহলে আমি এখানে গেলে আমি 126 পাচ্ছি। তাহলে এই বরাবর আমি টান দিব। তাহলে এই বরাবর আমি টান দিচ্ছি। এখন দেখুন এই যে দিয়ে দিলাম, 126 ডিগ্রি হয়ে গেল। এবার আমাদের 54 ডিগ্রি বের করতে হবে। তাহলে 54 ডিগ্রি করতে হলে আমাদের এটা কেন্দ্রবিন্দুতে বসিলাম আর এটা সমান করব, ঠিক আছে। এখন বসানোর পর আপনার দেখতে হবে এখানে 54 ডিগ্রি কোথায়। এই 50, 50-এর পর 4 দেন, এই 4 দিলে এখানে আসে। তো এইটা বরাবর আপনার এখন আঁকতে হবে। তাহলে যদি আঁকি তাহলে দেখবেন 54 ডিগ্রি হয়ে গেছে। এই যে 54 ডিগ্রি হয়ে গেল। এরপর দিছে আমাকে 144 ডিগ্রি। এখন যেহেতু 144 ডিগ্রি বলছে, আমরা 140 দেখতে পাচ্ছি। 140-এর পর আমি 4 গণে বসাই দিব। দেখেন 144 হয়ে যাচ্ছে। এই জায়গা থেকে আমি একটা টান নিব, দেখেন। তাহলে এটা ভিতর থেকে নিব আমরা আবার। তাহলে এখন যদি আপনি হিসাব করেন এটা হবে 36 ডিগ্রি। এভাবে করে পাইচিত্র রাখতে হয়। এখন তাহলে আমরা প্রথমে বের করছিলাম আমের, তাহলে এখানে ভিতরে লিখবো আমরা আম। আর এখানে বের করছি কাঁঠাল, এর পরেরটায় তাহলে কাঁঠাল লিখবো। আর এখানে বের করছি আমরা লিচু, তাহলে লিচুই লিখবো। আর এর পরেরটা আমরা বের হয়েছে জামরুল, তাহলে জামরুল লিখবো। তাহলে হয়ে গেল আমাদের পাইচিত্র। এবার দেখবো আমরা 18 নম্বর। এখানে বলছে 720 জন শিক্ষার্থীর পছন্দের বিষয় পাইচিত্রে উপস্থাপন করা হলো, সংখ্যাগুলো সংখ্যায় প্রকাশ করো। আমার সংখ্যায় প্রকাশ করতে বলছে। এবার আমাকে কৌণিক অ্যাঙ্গেল দিয়ে দিছে, মোট দিয়ে দিল। এখন আমার বের করতে হবে সংখ্যায় প্রকাশ করতে হবে। তাহলে চলুন কিভাবে করা যায় দেখাই। এই সংখ্যাটা যদি বের করতে হয় আমাদের সবসময় মাথায় রাখতে হবে নির্ধারিত কোণ গুণ মোট শিক্ষার্থী বাই 360 ডিগ্রি দিয়ে ভাগ করতে হবে, তাহলেই বেরিয়ে যাবে। দেখুন বাংলার জন্য 90 ডিগ্রি আছে আর মোট শিক্ষার্থী আছে 720 জন। এখন শুধু সূত্র অনুসরণ করব। এখন দিব এখানে 90 ডিগ্রি, নির্ধারিত কোণ কত ছিল? 90 ডিগ্রি, আর মোট শিক্ষার্থী ছিল 720 ডিগ্রি। আর নিচে 360 ডিগ্রি থাকবে, এটা তো আমরা জানি। এটা যদি আমরা হিসাব করি তাহলে আমরা পাবো 180 জন। তাহলেই হয়ে গেল। এখন এটাও সেমভাবে করব। আমরা এখানে দেখে বুঝতেই পারতেছি মোট শিক্ষার্থী এবং 360 ডিগ্রি এটা সবার জন্য সেম সেম থাকবে। তাহলে 720 ডিগ্রি হবে না, সরি, এখানে 720 হবে। 720 আর 360 এটা সবসময় স্থির থাকবে, কারণ মোট শিক্ষার্থী প্রত্যেকটা সূত্রের জন্য আমার সেম হবে, শুধু নির্ধারিত কোনটা পাল্টাপাল্টি হচ্ছে। তাহলে এগুলো আমরা সেম সেম লিখে রাখি আগে। তাহলে বসিয়ে দিলাম। এবার আমরা দেখে দেবো কোনগুলো কত কত আছে। 30, 50, 60, 80, 50। তাহলে 30 ইংরেজিতে ছিল, এখানে 50 ছিল গণিতে, এখানে ছিল 60, এখানে 80 ছিল, এখানে ছিল 50। তাহলে এগুলো যদি হিসাব করি 30 দুগুণে এখানে হবে 60 জন, আর এখানে হবে আপনার 100 জন, এখানে হবে আপনার 120 জন, এখানে হবে আপনার 160 জন, আর এটা হবে আপনার 100 জন। সবগুলো যোগ করলে আপনি টিক টিক দেখতে পাবেন যে সবগুলোই 720 জন হবে। এবার আমরা 19 নাম্বার দেখি। এখানে বলছে 50 জন ছাত্রীর গণিতের নম্বরের গণসংখ্যা নিবেশন সারণী দেখানো হলো। এখানে গণসংখ্যা নিবেশন সারণীর এখানে প্রাপ্ত নাম্বার দিছে এই সিরিয়ালে, আর এই সিরিয়াল নিচে সিরিয়ালে আপনার গণসংখ্যা দিছে। বলছে মধ্যক নির্ণয় করতে। মধ্যক নির্ণয় করতে হলে আপনার একটা প্রাপ্ত নাম্বারের একটা সারণী আঁকতে হবে, যেটার মধ্যে প্রাপ্ত নাম্বারের কলাম, গণসংখ্যার কলাম এবং ক্রমযোজিত গণসংখ্যার কলাম থাকবে। আর প্রাপ্ত নাম্বারে আমরা প্রাপ্ত নাম্বারের সংখ্যাগুলো বসাই দিব এবং গণসংখ্যার লাইনে গণসংখ্যার সংখ্যাগুলো বসাই দিব। তাহলে আমরা প্রাপ্ত নাম্বারের সংখ্যাগুলো বসাইছি, গণসংখ্যারগুলো বসাইছি। এখন ক্রমযোজিত গণসংখ্যা বের করতে হবে, যেহেতু আমি মধ্যক নির্ণয় করতেছি। তাহলে আমার ক্রমযোজিত নির্ণয় করতে হলে এখানে 5 আছে না, 5 লেখেন। তারপর কি করবেন, এর পরেরটা এই ক্রস এর পরেরটার সাথে যোগ করবেন। 5 আর 8 যোগ করলে কত হয়? 13 হয়। এই 13-র সাথে আপনি 11টা যোগ করবেন, তাহলে হবে 24। 24-এর সাথে 15 যোগ করেন 39। 39-এর সাথে 8 যোগ করেন তাহলে পাবেন 47, আর 3 যোগ করলে আপনি পাবেন 50। তাহলে আপনি বুঝতেই পারতেছেন আপনার এখানে কত আসে দেখি। এখানে যোগ করেন 5 আর 8 13, 13 আর 11 হয় 24, 24 15, আপনি বুঝতেই পারতেছেন এটা যোগ করলে আপনার কত আসবে? 50। তা আমি আর এতক্ষণ টাইম নষ্ট করলাম না। এখন যদি আমার মধ্যক নির্ণয় করতে হয়, আমরা মধ্যক যদি জোড় হয়, মধ্যকের উপাত্ত সংখ্যা যদি জোড় হয় তাহলে এই সূত্রটা ইউজ করতে হবে, n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1 তম পদের যোগফল ভাগ 2। তাহলে n/2, n মানে কত? 50, 50 ভাগ 2 তম পদ একটা, আর যোগ করব তম পদ লিখতে ভুলে গেছি, এখানে পদ এখানে লিখবো 50/2, এই যে n এর বদলে 50/2,
যোগ 1 তম পদ। তাহলে আমরা যোগ করতে বলছি, আমরা মাঝখানে যোগ চিহ্নটা দিয়ে দিচ্ছি। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন এটা। এখানে ভাগ 2 দেওয়া লাগবে, ভাগ 2 দিলাম। এই জায়গা থেকে আমাদের একটু হিসাবটা করতে হচ্ছে। এখানে দেখেন আপনার 50কে 2 দিয়ে ভাগ করলে আপনি পাবেন 25তম পদ, আর যোগ দিয়ে আপনি 50কে 2 দিয়ে ভাগ করলে 25, তার সাথে 1 যোগ করলে আপনি 26 পাবেন, 26তম পদ। লিখতেই পারতেছেন। এখন একটা কাজ করতে হবে যে 25তম পদ আর 26তম পদগুলো লিখতে হবে। কোথা থেকে পাবো আমরা এই 25তম পদ এবং 26তম পদ? একটু ভালো করে লক্ষ্য করুন। এখানে 25তম পদ বা 26তম পদ বলতে বোঝাচ্ছে এইখানের নাম্বারগুলো। আপনি দেখেন তো 25 আর আপনার কি বলে যেন 26, 25 আর 26 আপনি পাবেন কোথা থেকে? এখানে দেখেন 24-এ শেষ হয়েছে, 24-এর পর থেকে 39 পর্যন্ত কোন শাখায় আছে? এই শাখায় আছে। তার মানে এই শাখার নাম্বারটা কত? 75। এই শাখার প্রাপ্ত নাম্বারটা কত? 75। তার মানে আপনি 25 ও 26তম পদ দুইটাই পাবেন 75। কেন বলি? কারণ হলো 24-এর পর থেকে মানে 25 থেকে 39 পর্যন্ত এই শাখায় আছে, এই লাইনটাতেই আছে। তাহলে এই লাইনের প্রাপ্ত নাম্বারের মধ্যে 25ও আছে, 26ও আছে, এটাই বোঝাচ্ছে। যেহেতু 25 থেকে 39 সবাই আছে, তাহলে 25-26ও আছে। তাহলে 25-26 থাকলে 25-26-এর প্রাপ্ত নাম্বার 75 পেয়ে গেলাম। আমরা এই সংখ্যাটা এখানে বসাই কাজ শেষ করব। এখানে বসাই আমরা। তাহলে 25তম পদেরটাও পেলাম 75, যোগ দিলাম 26তম পদেরটাও পেলাম 75, ভাগ 2। 75 যোগ করলে 150, 150কে যদি আপনি 2 দিয়ে ভাগ করেন তাহলে পাবেন 75। আশা করি আপনারা ক্লিয়ার। এবার আমরা 19 নং খটা দেখব। এখানে বলছে গড় নির্ণয় করতে। আমাদের গড় নির্ণয়ের জন্য গড় নির্ণয়ের সারণী লাগবে। এই সারণীর মধ্যে প্রাপ্ত নাম্বার আর গণসংখ্যার কলাম থাকবে, আর তারই সঙ্গে একটা এফআই এক্সআই থাকবে কলাম। আপনি দেখেন প্রাপ্ত নাম্বারকে আপনার এক্সআই দিতে হবে, গণসংখ্যাকে আপনার এফআই দিতে হবে। আশা করি আপনারা বুঝতে পারতেছেন এই জিনিসটা। প্রাপ্ত নাম্বারকে আপনি এক্সআই দিবেন, গণসংখ্যাকে এফআই দিবেন। তাহলে এফআই এক্সআই মানে কি? এই এফআইয়ের সাথে এক্সআই গুণ করে বসাবেন। তাহলে 60-এর সাথে 50 গুণ করেন, তাহলে পাবেন আপনি 300। এর পরেরটা এর পাশাপাশি গুণ করেন, তাহলে আপনি পাচ্ছেন 520। ঠিক কীভাবে? এর পরেরটা যদি গুণ করেন আপনি পাবেন 770। এর পরেরটা গুণ করলে আপনি পাচ্ছেন 1125। এর পরেরটা গুণ করলে আপনি পাচ্ছেন 640। এর পরেরটা গুণ করলে আপনি পাবেন 255। যে মাত্র সবগুলোর গুণ শেষ, আপনার এই দিকেরগুলো যোগ করে বসাতে হবে, যেটা আমি আগে থেকে বসে রাখছি। n সমান 50, আর এই দিকেরটা আমার লিখতে হবে সামেশন। এটা দিয়ে বোঝায় আমার যোগফল। এই সামেশন দিয়ে, সামেশন এফআই এক্সআই দিয়ে বোঝায় এফআই এক্সআই এর সবগুলো যোগফল। তাহলে এটা যদি আমরা যোগ করি আমরা পাবো 3610। তাহলে এখন গড় নির্ণয়ের পালা। গড় নির্ণয় করতে গেলে আমরা জানি সামেশন অফ এফআই এক্সআই বাই এন। সামেশন অফ এফআই এক্সআই এর মান পেয়েছি আমরা 3610, আর এন এর মান কত পাইছি? 50। এই যে উপরে দেখেন এখানে আমরা পেয়েছি 50। এটা যদি আমরা ভাগ করি তাহলে আমরা পেয়ে যাব 72.2। তাহলে গড় নির্ণয় হয়ে গেল। দেখুন এখানে গ নাম্বারে বলছে আপনার প্রদত্ত উপাত্তের পাইচিত্র আঁকো। এখন ভালো করে দেখলে বুঝতে পারবেন এখানে কয়জন শিক্ষার্থী আছে, ছাত্রী কয়জন আছে? 50 জন। আমরা পাইচিত্র মানে কি বুঝি? একটা বৃত্ত যার মধ্যে এই উপাত্তগুলোর কৌণিক অ্যাঙ্গেলগুলো আমি বসাবো, এটাই আমার কাজ। তাহলে আমার 50 জন শিক্ষার্থীর জন্যই পুরো আমার কি বৃত্তটা ইউজ হবে। তাহলে বৃত্তের কেন্দ্রটা যখন 50 জন শিক্ষার্থীর জন্য ইউজ হবে, তাহলে বৃত্তের কেন্দ্রটা কয় ডিগ্রি? 360 ডিগ্রি। তার মানে 50 জন শিক্ষার্থীর জন্য 360 ডিগ্রি। তাহলে এখানে লিখে রাখছি বৃত্তের কেন্দ্রের সৃষ্ট কোণ 360 ডিগ্রি। এখানে মোট গণসংখ্যা হলো কি? 50। তাহলে 50 জনের জন্য 360 ডিগ্রি। 50 জনের জন্য কত ডিগ্রি? 360 ডিগ্রি। আমরা এখান থেকে একজনের বের করব। একজনের জন্য 360 ভাগ 5। কেন ভাগ হবে? এটা একটা কথা, কারণ বেশি থেকে একে আসলে আমরা জানি ভাগ হয়, সে অনুসারে আমরা ভাগ করলাম। যদি আমরা ভালো করে দেখি গ নাম্বারে পাইচিত্র আঁকতে বলছে, প্রথমটা কি? আপনার প্রথমটা হলো 5। তাহলে 5-এরটা বের করি। 5 ডিগ্রি, 5 জনের জন্য কত ডিগ্রি কোণ হবে সেটা। এখানে দেখেন 50 আছে, আমরা 5 বসাইছিলাম, এটা ঠিক করে ফেলি। এখন দেখেন 5 জনের জন্য কোণ একের থেকে বেশি গেলে আমরা জানি গুণ হয়। তাহলে 360 গুণ 5 ভাগ 50। তাহলে আপনি যদি এটা ভালোভাবে করেন আপনি পাবেন হলো 36 ডিগ্রি। 36 ডিগ্রি পেয়ে যাবেন। আর তাহলে আমরা এখানে লিখতে পারি 60 নম্বরের জন্য সৃষ্ট কোণ কত? আপনি পাচ্ছেন 36 ডিগ্রি। ঠিক একইভাবে এই সূত্রটা অ্যাপ্লাই করে, মানে উপরে 360 নিচে 50 থাকবে, শুধু এই নাম্বারগুলো ভেরি করবে। এগুলোর মানে এই নাম্বারটাই শুধু চেঞ্জেস আসতেছে। কেন? কারণ এখানে এক একটাতে এক এক নাম্বার আছে, সেজন্য আমার এগুলো চেঞ্জেস আসতেছে। তাহলে 360 আর 50 সেম থাকবে, আরগুলো চেঞ্জ আসবে।
তাহলে আমরা বসিয়ে নিলাম হুবহু, যেগুলো সেম সেম থাকবে। আর এখন পরিবর্তন যেগুলো হবে সেগুলোই আমরা নিয়ে আসি। 5-এর যেহেতু করে ফেলছি, আরগুলো নিয়ে আমরা 8, 11, 15, 8, 3। তাহলে লেখা যাক 8, 11, 15, 8, 3। এখন আমরা হিসাব করার পালা। এটা যদি আমি হিসাব করি তাহলে পাবো আমরা 57.6। আর এটা যদি হিসাব করি আপনি পাবেন 79.2 ডিগ্রি। তাহলে এগুলো ডিগ্রি দিতে হবে। এটা পাবো আমরা 108 ডিগ্রি। যদি হিসাব করি, গুণ করে 50 দিয়ে ভাগ করলে আমরা পাবো এটা। আর আপনি এটা হিসাব করলেও আপনি এটা পাবেন 57.6, যেহেতু সেম সেম। আমি আর করলাম না, এটা 21.6 ডিগ্রি পাবেন যদি এটা করেন। আর এখন আমাদের পাইচিত্র করার পালা। পাইচিত্র যেমনটা আগের বার করছিলাম ঠিক তেমনটাই করব। যেরকম যেরকম কনিক অ্যাঙ্গেলগুলো বের করছিলাম, আমরা কোণগুলো বের করছি, ঠিক তেমন করেই আমরা পাইচিত্রটা ঠিক আগের মতোই করেই আঁকছি আমরা। 18 নম্বরে যেভাবে আঁকছিলাম, 18 নম্বরে না, সরি 17 নম্বরে আঁকছিলাম যেভাবে, ঠিক সেভাবে করেই আঁকছি। এবার দেখবো আমরা 20 নাম্বার। 20 নাম্বারে কি বলছে দেখি। ক নাম্বারে বলতেছে 7, 5, 4, 9, 3, 8 উপাত্তগুলোর মধ্যক নির্ণয় করো। এখানে কয়টা উপাত্ত আছে দেখেন তো। 1, 2, 3, 4, 5, 6, 6টা উপাত্ত আছে। আর এইগুলোর মধ্যে মধ্যক নির্ণয় করতে বলছে। যেহেতু 6টা জোড় সংখ্যা, তাহলে উপাত্ত নির্ণয় করা খুব সহজ হবে। প্রথমে আমরা ছোট থেকে বড় সাজিয়ে নিই। যেমনটা ছোট থেকে বড় সাজানোর কথা বলছি, ছোট থেকে বড় সাজাইছি 3, 4, 5, 7, 8, 9। আপনারা মিলিয়ে দেখেন। আর তারই সঙ্গে আমরা এখন মধ্যক বের করব। আমরা জানি মধ্যক বের করার সূত্রটা হলো, যদি জোড় সংখ্যা হয় তাহলে n/2 তম পদ প্লাস n/2 + 1 তম পদ। তাহলে n মানে কত এখানে 6, 6/2 তম পদ, 6/2 তম পদ যোগ 6/2 যোগ 1 তম পদ। আশা করি বুঝতে পারছেন, যেটা আমরা সূত্র অনুসরণ করছি, আর কিচ্ছুই করি না। এখানে ভাগ 2 দেওয়া লাগবে, আমরা 2 দিয়ে দিলাম। এখান থেকে 6/2 করলে কততম পদ হয় 3, তাহলে 3 তম পদ যোগ, এখানে 6কে 2 দিয়ে ভাগ করলে 3, 3-এর সাথে 1 যোগ করলে আপনি পাবেন 4, তাহলে 4 তম পদ আপনি পেয়ে গেলেন। 4 তম পদ, তম পদ ভাগ 2, তাহলে হয়ে যাবে আমাদের এতটুকু পর্যন্ত। এখন শুধু আমরা 3 তম পদ কে কে আছে 1, 2, 3, তাহলে 3 তম পদে আছে 5, তাহলে এখানে লিখবো 5 যোগ 4 তম পদ, 4 তম পদে আছে 7, দেখেন 1, 2, 3, 4, তাহলে 4 নম্বরে আছে 7, তাহলে 7/2, 5কে 7 দিয়ে যোগ করলে কত হয় 12, 12কে 2 দিয়ে ভাগ করেন আপনি পাবেন 6, তাহলে আমাদের মধ্যক বের হলো 6। এবার আমার খ নম্বরে বলছে প্রদত্ত সারণী থেকে গড় নির্ণয় করো। আর তারপরে গ নম্বরে দেখেন উপাত্তগুলোর আয়তন লেখ আঁকো। তাহলে আয়ত লেখ যখন আঁকতে বলছে, আয়ত লেখের জন্য যে সারণী প্রয়োজন হবে সবগুলো এখানেই করে ফেলবো। কারণ আমরা বারবার 2টা সারণী করলে আমাদের যেমনে তো সময় যাবে পরীক্ষায়, তেমনি আমাদের জায়গাও নষ্ট। সময় নষ্টটাই হলো মেইনলি ইম্পর্ট্যান্ট। আমাদের সময় নষ্ট না করে সময়ের কাজে লাগানোই আমাদের কাজ। তাহলে প্রদত্ত সারণী থেকে গড় নির্ণয় করতে বলছে, তাহলে গড় নির্ণয়ের সারণী করে ফেলি। এখানে শ্রেণীব্যাপ্তি দেওয়া আছে এই লাইনে, আর এই লাইনে গণসংখ্যা দেওয়া আছে। ঠিক আছে, শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা আমরা লিখে নিচ্ছি। দেখেন শ্রেণীব্যাপ্তি লিখছি, গণসংখ্যা লিখছি। এখন আমাদের কাজ হলো মধ্যমান অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তিগুলো লিখে নেওয়া। তাহলে মধ্যমান মানে কি, 20 আর 29 যোগ করেন, তাকে 2 দিয়ে ভাগ করেন, তাহলে কি পাবেন 20 আর 29 যোগ করলে 49 পাবেন। 49কে 2 দিয়ে ভাগ করলে আপনি পাবেন 24.5। তাহলে এটা যদি করেন আপনি সেমভাবে পাবেন 34.5, এখানে পাবেন 44.5। 10 10 বাড়ায় যান, কারণ শ্রেণী ব্যবধান যেহেতু 10, তাহলে 54.5, 64.5। তাহলে আপনি এতটুকু পেয়ে গেলেন। এখন আপনার অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি করতে হবে। অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি করতে হলে দেখেন এখানে নিম্ন সীমা, এটা হলো উচ্চ সীমা। নিম্ন সীমা থেকে 0.5 বিয়োগ করে লিখবেন। তাহলে লিখে দিই, 20 থেকে 0.5 বিয়োগ করে লিখলে 19.5 হয়। আর যেটা উচ্চ সীমা থাকে তার থেকে 0.5 যোগ করে লিখবেন, তাহলে হয়ে যাবে 29.5। আপনি করে করে দেখেন, আমি এখানে মুখে মুখে বলে করাচ্ছি। 29.5, এখানে হবে আপনার 39.5, মানে এইদিকে 0.5 কমা 0.5 কমিয়ে লিখবো এইদিকে, আর এদিকে 0.5 বাড়িয়ে লিখবো। আশা করি আপনারা বুঝতে পারছেন। তাহলে 39.5, এখানে হবে 49.5, এখানে 49.5, এখানে হবে আপনার 59.5, 59.5, এখানে হবে 69.5। এখন একটা জিনিস দেখেন, এই জিনিসটা এটার সাথে মিলে গেছে না? ঠিক একইভাবে এটা এটার সাথে মিলছে, এটাও এটার সাথে মিলছে, এটাও এটার সাথে মিলছে। তাহলে আমাদের এই দিকে না থাকিয়ে, যখন আমাদের আয়ত লেখা আঁকতে হবে, শুধু এই দিকে থাকিয়ে কাজ করলে
চলবে। আশা করি আপনাকে বুঝাইতে পারছি। এটা আমি গ নাম্বারের সময় ইউজ করব। এখন আমাদের কাজ হলো মধ্যমানকে আমরা এক্সআই ধরি, গণসংখ্যাকে আমরা এফআই ধরি। এই দুইটা গুণ করে আমরা পাশে পাশে বসাবো। 24.5-এর সাথে যদি আমি 2 গুণ করি, 10 গুণ করি, তাহলে পাবো 245। ঠিক এইভাবে 34.5-এর সাথে যদি 6 গুণ করি আমরা পাবো, তাহলে গুণ করলে পাবো আমরা 207। এর পরেরটা এটার সাথে এটা গুণ করলে আমরা পাচ্ছি 801, আর এটার পর গুণ করলে পাচ্ছি 654। এরপরটা যদি আমরা গুণ করি 500, মানে এই দুইটা গুণ করলে আমরা পাবো 516। মানে পাশাপাশি গুণ করে করে বসাই, পাশাপাশি গুণ করে বসাই, পাশাপাশি গুণ করে বসাই। এখন আমরা n দিয়ে সমান দিব, এখানে কয়টা হয়েছে আমরা গণে বসাবো। তাহলে আমরা এটা যদি আমরা করি, যোগ করি, এই দিকেরগুলো যোগ করলে আমরা পাবো 54, আর এই দিকেরটা যোগ করার আগে আমাদের সামেশন অফ এফ আই এক্স আই লিখতে হবে। লিখলে আমরা এখানে যদি আমরা যোগ করি, এখানে পাবো 2 4 2 3। তাহলে আমাদের এখন গড় নির্ণয়ের খুবই কাছাকাছি আছে। তাহলে গড় নির্ণয়ের সূত্র জানি আমরা সামেশন অফ এফ আই এক্স আই বাই এন। তাহলে আমরা এটা অনুসরণ করব। তাহলে এখন আমাদের কাজ হলো সামেশন অফ এফ আই এক্স এর মান বসানো। এটার মান হলো 2 4 2 3, আর আপনার এন এর মান বের করছিলাম আমরা 54। যদি আমরা ভাগ করি আমরা পাবো কত, আমরা পাচ্ছি 44.87। তাহলে হয়ে গেল আমাদের গড় নির্ণয়। এবার গ নাম্বারে বলছে উপাত্তগুলোর আয়ত লেখা আঁকো। উপাত্তগুলোর আয়ত লেখা আঁকতে বলছে। আপনার আয়ত লেখা আঁকার আগে কিছু লেখা খুবই জরুরি। এগুলা সবার ক্ষেত্রে প্রায় একই রকম হয়, শুধু এইখানে এই 2-এর জায়গায় একটু চেঞ্জেস আসলে আসবে, আর এখানে 1-এর জায়গায় একটু চেঞ্জেস আসলে আসবে, আর নাহলে সবসময় একই রকম হয়, আর এখানে একটু চেঞ্জেস আসলে আসবে। এই 3টা জায়গা ছাড়া এমন আর কোনো চেঞ্জেস আসে না। আপনারা চাইলে এটা মুখস্থ আকারেও মনে রাখতে পারেন। আশা করি আপনারা ক্লিয়ার। ছক কাগজের এক অক্ষ বরাবর প্রতি ঘরকে আমি এখন বুঝিয়ে দিই আপনাকে। ছক কাগজের এক অক্ষ বরাবর প্রতি ঘরকে আমরা 2 একক ধরবো। কয় একক? মানে 1 ঘর গেলে আমরা 2 একক ধরবো। 1 ঘরে 2, মানে 5 ঘর গেলে আমরা 10 ধরবো। আশা করি বুঝছেন। তাহলে এক অক্ষ বরাবর প্রতি ঘরকে 2 একক ধরে অবিচ্ছিন্ন শ্রেণী সীমা, তার মানে আমরা অবিচ্ছিন্ন শ্রেণী সীমা বা অবিচ্ছিন্ন শ্রেণী ব্যবধান যেটা বের করছি সেটাই আমরা ইউজ করব। আমি বলছিলাম যে আমরা এটা দেখে দিব, শুধু এই বামেরটা ইউজ করব, তাহলে হয়ে যাবে। এখন তাহলে অবিচ্ছিন্ন শ্রেণী সীমা এক অক্ষ বরাবর এবং ওয়াই অক্ষ বরাবর প্রতি ঘরকে গণসংখ্যার 1 একক ধরে। তাহলে ওয়াই অক্ষ বরাবর প্রতি একক ঘরকে, মানে প্রতি একটা ঘরকে গণসংখ্যার 1 একক ধরে। এই জায়গায় চেঞ্জ হবে, সরি, এটা এটা এবং এটা, এই 3টা জায়গা চেঞ্জ হবে, এটা মাথায় রাখেন। গণসংখ্যার 1 একক ধরে কখন চেঞ্জ হবে এটা আগে বলে ফেলি। এই কখন চেঞ্জ হবে এটা বিভিন্ন অঙ্কের ক্ষেত্রে বেরি করে বিভিন্নভাবে চেঞ্জ হবে, কিন্তু এই অঙ্কে এইভাবেই থাকবে। তাহলে গণসংখ্যার 1 একক ধরে আয়তলেখ অঙ্কন করা হয়েছে। তাহলে ওয়াই অক্ষ বরাবর আমরা আঁকবো গণসংখ্যাকে, এক্স অক্ষ বরাবর আঁকবো আমরা অবিচ্ছিন্ন শ্রেণীসীমাকে। তারপর বলছে মূলবিন্দু থেকে 19.5 পর্যন্ত ঘরগুলো আছে বোঝাতে ভাঙ্গা চিহ্ন দ্বারা ব্যবহার করা হয়েছে। দেখেন আমি এক্স অক্ষ বরাবর আমি অবিচ্ছিন্ন শ্রেণীসীমা করছি এবং ওয়াই অক্ষ বরাবর আমি গণসংখ্যা করছি। এই জায়গায় দেখেন এই ওয়াই অক্ষ বরাবর আমি গণসংখ্যা করছি আর গণসংখ্যার নাম্বারগুলো লিখছি, এখনও কিছু করি নাই। দেখেন আমি যেমনটা বলছিলাম মূলবিন্দু থেকে এই 19. এক্স অক্ষ বরাবর ভাঙ্গা চিহ্ন দেওয়া হয়েছে 19.5 পর্যন্ত আছে বুঝাইতে, মানে 19.5-এর আগেরগুলো আছে বোঝানোর জন্য ভাঙ্গা চিহ্ন দেওয়া হয়েছে। এখন আমাদের কাজ হলো এখান থেকে কাজ শুরু করা, গণসংখ্যাকে অনুসরণ করা। আপনার প্রথম গণসংখ্যা কি আছে? 10। তাহলে আপনি এখানে 10 পর্যন্ত যাবেন। এই যে এতটুকু গেলে আপনার 10 হবে, তাহলে এতটুকু টেনে দেন, 10 হয়ে গেল। এরপরের গণসংখ্যাটা কত? 6। তাহলে আপনি 6 পর্যন্ত যাবেন, এখানে যাবেন, 6 হয়ে গেছে। দেখবেন এখানে 1 2 3 4 5 6। আবার দেখাচ্ছি 1 2 3 4 5 6। আশা করি ক্লিয়ার। এটাও একইভাবে যাবেন, 10 পাবেন। এরপরেরটা বলছে 18। তাহলে এতটুকু গেলে 15 হয়, তাহলে এখান পর্যন্ত গেলে আপনি 18 পাবেন। তাহলে এখান থেকে টান দেন একটা, আমি দেখাচ্ছি এটা কীভাবে করতে হয়। তারপরে বলছে 12। তাহলে এখান থেকে নিচের থেকে 12 যান, 5 10। লাল লাল দাগগুলো যখন আপনাকে যদি এরকম গ্রাফ দেয় তাহলে আপনার জন্য সহজ। প্রথম লাল দাগে যাবেন, 5 পেয়ে যাবেন, এরপরের লাল দাগে যাবেন, 5 পেয়ে যাবেন। তাহলে আমাদের এখন বের করতে হচ্ছে 12। তাহলে 5 5 10, এদিকে 2 12। তাহলে এতটুকু পর্যন্ত গেলেই হয়ে গেল আমাদের 12। আর এরপর বলছে আমাকে 8। তাহলে আমি 8-এ যাব। দেখেন 8 কোথায়? 5 3 8, এই জায়গায় হবে 6 7 8। তাহলে হয়ে গেল। এইবার আমরা জাস্ট স্কেল দিয়ে টেনে নিব। ঠিক যেমনটা বলছিলাম তেমনটাই অনুসরণ করছি। দেখেন আমরা স্কেল দিয়ে জাস্ট টেনে নিছি, যতটুকু আমরা দূরত্ব নিছিলাম লম্বালম্বি। আর দেখেন আর টান দিয়ে বুঝিয়ে দিছি এখানে এটা এই ঘর নিছে। আশা করি বুঝতে পারছেন। লম্বালম্বিভাবে আমরা গণসংখ্যা নিছি, এইদিকে এইভাবে আমরা
নিচে কি আড়াআড়ি বলতেছি, সুয়ানুভাবে বা আনুভূমিকভাবে আমরা নিচে অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি। ঠিক আছে, এইভাবে যেটা নিচি টান নেওয়ার পরে এইভাবে টেনে দিলাম আমরা। আশা করি বুঝতে পারছেন এতটুকু পর্যন্ত। এখন আমাদের কাজ 21 নাম্বার। ইনি 21 নাম্বার, এখানে কিছু উপাত্ত কোনো কিছু সংখ্যা দিছে, এর উপর লেখছে 40 জন গৃহিণীর সাপ্তাহিক সঞ্চয় টাকায়, এগুলো টাকায় দিছে, নিচে দেওয়া হলো। এখানে বলছে উপাত্তগুলো মানের ঊর্ধ্বক্রমে সাজাও, মানে ছোট থেকে বড় আকারে সাজাইতে বলছে। তারপরে বলছে মধ্যক ও প্রচুরক নির্ণয় করো। তাহলে আপনি যদি এখানে ভালোভাবে দেখেন, আমি ছোট থেকে বড় আকারে সবগুলো সাজিয়ে রাখছি। এখন আমরা মধ্যক নির্ণয় করব। তাহলে মধ্যক নির্ণয় করলে আমাদের কাজ শেষ হয়ে আসবে। এখানে বলছে মধ্যক নির্ণয় করতে, মধ্যকের উপাত্ত সংখ্যা কয়টা? 40। 40 এটা কি? জোড় সংখ্যা। জোড় সংখ্যা হলে n/2 তম পদ প্লাস n/2 + 1 তম পদ বাই 2, ঠিক না? এটাই তো আমাদের কাজ। তাহলে n/2 তম পদ মানে 40/2 তম পদ, কারণ n এর মান হলো 40 তম পদ, যোগ দিব, তারপরে আবার লিখব, যোগ দিয়ে লিখব 40/2 যোগ 1 তম পদ। তাহলে লেখা হলে নিচে লিখব ভাগ 2। আমার লেখা বুঝতে আপনাদের হয়তো অনেকের কষ্ট হচ্ছে, আমি জানি, একটু কষ্ট করে বুঝে নেবেন এই জায়গাটায়। আচ্ছা, এখান থেকে করে নেওয়া যাক। তাহলে আমরা পাচ্ছি কি, 40কে 2 দিয়ে ভাগ করলে 20 পাই, তাহলে 20তম পদ, যোগ 40কে 2 দিয়ে ভাগ করলে 20, 20-এর সাথে 1 যোগ করলে 21, তাহলে 21তম পদ। তাহলে ভাগ দিয়ে আমরা 2 বসিয়ে দিব। এবার আমাদের কাজ হলো 20তম পদ এবং 21তম পদকে উপর থেকে খুঁজে নেওয়া। তাহলে আমাদের কাজ এখন 20তম পদ এবং 21তম পদকে খুঁজা। তাহলে এখান থেকে গণেন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। 20তম পদে আছে 150 এবং 21তম পদেও আছে 150, তাহলে দুইটাই 150। তাহলে 20তম পদ এবং 21তম পদের মানগুলো বসিয়ে দিই। 150 যোগ দিব, 21তম পদের মানও পাইছিলাম আমরা 150 ভাগ 2। তাহলে আমরা যদি 150 আর 150 যোগ করলে আপনি 150 যোগ করলে 300 পাবেন। 300কে 2 দিয়ে ভাগ করলে আপনি পাবেন 150। তাহলে আপনার মধ্যক বের হয়ে গেল 150। এবার বের করার পালা প্রচুরক। প্রচুরক মানে হলো যে জিনিসটা প্রচুর পরিমাণে আছে। তার মানে কোন সংখ্যাটা প্রচুর পরিমাণে আছে দেখেন তো, এখানে দেখলে বুঝতে পারবেন যে 140 সংখ্যাটা কয়বার আছে আপনার কাছে? 3 বার আছে, তার মানে 140ই হলো প্রচুরক। তাই 140 সংখ্যাটি 3 বার আছে, যা সর্বোচ্চ পরিমাণ, তাই প্রচুরক হবে 140। গ নাম্বারে কি বলছে দেখি, শ্রেণী ব্যবধান 5 ধরে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করে গড় নির্ণয় করো। তাহলে গড় নির্ণয় করতে হলে প্রথমে আমাদের পরিসর নির্ণয় করতে হবে। পরিসর নির্ণয় করে, যেহেতু আমাদের উপাত্তগুলো অবিচ্ছিন্নভাবে দেওয়া আছে, মানে এলোমেলোভাবে দেওয়া আছে, এখন এভাবে দেওয়া আছে যেহেতু আমাদের কি করতে হবে, প্রথমে পরিসর নির্ণয় করতে হবে। তার জন্য সর্বোচ্চ সংখ্যা কি, সর্বনিম্ন সংখ্যা কি জানতে হবে। এখানে যদি দেখেন, সর্বোচ্চ সংখ্যা হলো 175, সর্বনিম্ন সংখ্যা হলো 122। তাহলে সর্বোচ্চ সংখ্যা আমরা পেয়েছি 175 এবং সর্বনিম্ন সংখ্যা পেয়েছি আমরা 122। তাহলে পরিসর নির্ণয়ের সূত্রটা কি? সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ 1। সর্বোচ্চ সংখ্যা তাহলে পাইলাম 175, তার থেকে সর্বনিম্ন সংখ্যা বিয়োগ করব, তার সাথে যোগ করব 1। এটা যদি করি, এটা বিয়োগ করলে আমরা পাবো 53, তার সাথে 1 যোগ করব, তাহলে পাবো 54। 54 পেয়ে গেলাম আমাদের পরিসর। এবার আমাদের শ্রেণী সংখ্যা নির্ণয় করতে হবে। শ্রেণী সংখ্যা নির্ণয় করার নিয়মটা হলো পরিসর দিয়ে শ্রেণী ব্যবধানকে ভাগ করতে হবে। পরিসর পেয়েছিলাম 54, তাকে আমরা শ্রেণী ব্যবধান দিয়ে ভাগ দিব। শ্রেণী ব্যবধান দিয়ে ভাগ দিলে আমরা পাচ্ছি 10.8। তাহলে আমার যেটা প্রথমে উপাত্ত থাকবে, এরকম দশমিক নেওয়া যাবে না, 1 বাড়িয়ে নিতে হবে। তাহলে 10 যোগ 1 মানে 11। এখন আমরা 5টা কলাম আঁকছি, যেখানে একটা শ্রেণী ব্যাপ্তি, একটা শ্রেণী মধ্যমান, টেলিচিহ্ন, গণসংখ্যা এবং এফআই এক্সআই। আশা করি আপনারা ক্লিয়ার। এখন আমাদের এখানে শ্রেণী ব্যাপ্তি নির্ধারণ করতে হলে সর্বনিম্ন সংখ্যা কত? 122। সেখান থেকে শ্রেণী ব্যবধান 5 বলছে না, আমরা যখন শ্রেণী সংখ্যা নির্ণয় করছিলাম। তাহলে শ্রেণী সংখ্যা যখন 5, শ্রেণী ব্যবধান যখন 5 ছিল, তখন আমাদের সর্বনিম্ন সংখ্যা কত? 122। 122 থেকে শুরু করেন আপনি 5 ব্যবধান নিয়ে, কত হয়? 122, 23, 24, 25, 26। তার মানে 122 থেকে 26 পর্যন্ত কয়টা হয়? 5টা হয়। তাহলে 122 থেকে 26 এভাবে ধরতে পারেন, 122 থেকে 126। তারপর আপনি ধরেন 127 থেকে 131, তারপর 132 থেকে 136। আমরা 11 শ্রেণী সংখ্যা দেখে আমরা 11টা ঘর আঁকার কথা আগেই ভেবে ফেলছি। যেহেতু শ্রেণী সংখ্যা 11, তার মানে 11টা আমরা অতিরিক্ত ঘর রাখতে হবে এই শ্রেণী ব্যাপ্তির জন্য, আর এটার জন্য অতিরিক্ত একটা রাখতে হবে। এখন আমাদের এখানে শ্রেণী ব্যাপ্তি আমরা করে ফেলছি 5 ব্যবধান নিয়ে সর্বনিম্ন সংখ্যা থেকে শুরু করে 5 5 5 5 বাড়ায় শেষ করছি। এখন শ্রেণী মধ্যমান কিভাবে নির্ণয় করতে হবে?
সর্বনিম্ন মান যেটা থাকবে এবং সর্বোচ্চ মান যেটা থাকবে যোগ করে 2 দিয়ে ভাগ করব। তাহলে 122 এবং 126 যোগ করে 2 দিয়ে ভাগ করলে আপনি পাবেন 124। ঠিক তেমন 127 এবং 131 যোগ করে 2 দিয়ে ভাগ করলে আপনি পাবেন 129। ঠিক একইভাবে এগুলোও পেয়ে যাবেন এখন। তাহলে এইভাবে করে নির্ণয় হয়ে গেল। এবার আমাদের টেলি চিহ্নের কাজ। তার জন্য প্রত্যেকটা সংখ্যা ধরবো এবং যেটার ভিতর ঢুকে, যেমন 155, 173। 155 কোনটার মধ্যে আছে? আপনি যদি ভালো করে লক্ষ্য করেন 155 এটার মধ্যে আছে, মানে 152 থেকে 156 মানে 155 এখানে। 173 খুঁজেন, 173 হবে এখানে, মানে 172 থেকে 176 এখানে আছে, তার মানে এখানে 173 আছে। এভাবে করে প্রত্যেকটা করলে আমরা পাবো। তাহলে আমরা আর দুইটা দেখি, তারপর থেকে আপনাদের নিজেদের করতে হবে, তাও আমি দেখিয়ে দিব। 166, 143। এখন আপনি 166কে যদি খুঁজেন এই জায়গার মধ্যে পাবেন 162 থেকে 166, তার মানে এখানে আছে। তারপরে বলছে 143, তাহলে 143 আছে এখানে, তার মানে 142 থেকে 146 এর মধ্যে কি আছে? 143 আছে। এভাবে করে আমরা সবগুলো করব। এভাবে করে আমরা সবগুলো নির্ণয় করে ফেললাম, বসাই ফেললাম। বসানোর পর এরকম একটা আসলো। তাহলে এখানে যা যা যতগুলো হবে এখানে লিখবো। তো এখানে 2টা আছে, তার মানে 2 লিখবো। এখানে কিছু নাই মানে 0। এখানে 2টা আছে মানে 2। এখানে 5টা আছে মানে 5। এখানে 5। এখানে কয়টা? 5টা, 2টা, 7টা। এখানে আছে আপনার 5টা। এরপরে আছে 6টা। এখানে আছে 2। এখানে আছে 4। এখানে আছে 2। এবার আপনার কাজ হলো এফআই আর এক্সআই গুণ করা। এফআই মানে এটা, এক্সআই মানে এটা। তাহলে পাশাপাশি গুণ করে পরে বসান। 124-এর সাথে আপনি যদি 2 গুণ করেন, তাহলে আমরা পাশাপাশি গুণ করে করে বের করে ফেলছি। এখন আমাদের যোগ করার পালা। যোগ করলে আমরা পাবো 6050। এখন আমাদের গড় নির্ণয়ের সময় এসে গেছে। গড় নির্ণয় করতে গেলে আমরা জানি সামেশন অফ এফআই এক্সআই বাই এন। সামেশন অফ এফআই এক্স এর মান পাইছি 6050 ভাগ 40। তাহলে আমরা পাচ্ছি 151.25। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর পরবর্তী ভিডিওর জন্য কোনটা ভিডিও লাগবে সেটা জানাবেন।